আজকে আমাদের রাবি স্পেশাল ক্লাস 2 ম্যানেজমেন্টের উপর ক্লাস যেহেতু আমরা নিতেছি, তাহলে স্পেশাল ক্লাস 2 হবে। হ্যাঁ, এক্সক্লুসিভ টেস্ট 2 উপরে ক্লাস হবে। তো তোমাদের হচ্ছে এক্সাম লিংক তো দেওয়া হয়েছে। 1 নম্বর যে এক্সাম তোমরা দিয়েছো সেটার রেজাল্ট অলরেডি আমার কাছে আছে। হ্যাঁ, এই যে এখানে প্রায় তোমরা 136 জনের উপরে যখন আমি দেখেছি, তো এই রেজাল্টটা আমি খুব দ্রুত আপলোড করে দেবো, এই যে 143 জন হয়ে গেছে। আর তোমাদের এক্সক্লুসিভ টেস্ট 2 আজকের ক্লাসে যে টপিক ছিল সেটাতে তোমরা এখন পর্যন্ত মাত্র 57 জন পরীক্ষা দিছো। তো গ্রুপে কিন্তু 250 জনের কাছাকাছি আছো। সবাই পরীক্ষা দিও। কোশ্চেন গুলো একটু হার্ড, আমি বুঝতে পারি। তোমরা যেহেতু কথা বলা বলি করতেছো বা আমাদের পেইড ব্যাচে সেম এক্সাম গুলো নেওয়া হয়েছিল, তো আমি বলবো এগুলো হচ্ছে একদম হুবহু কপি করে কোশ্চেন দেওয়া খুব কম আছে। অধিকাংশ কোশ্চেন গুলো বানানোর চেষ্টা করছি অথবা মানসম্মত কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি, এই কারণে কষ্ট করে হলে কোশ্চেন গুলার উপর এক্সাম দাও। এমনও হতে পারে যে হুবহু কোশ্চেন গুলো কমন পেতে পারো। ওকে। তো আজকের ক্লাসে যে টপিকস, সেই টপিকসটা সম্পর্কে আমরা একটু আগে ধারণা নেই, যে আমাদের এই টপিকস থেকে কিভাবে কোশ্চেন করবে, কতটা কোশ্চেন করবে, আমাদের বিগত বছরের চার্ট অ্যানালাইসিস এর অবস্থা কিরকম, যে আজকে যে টপিকস আছে এই টপিকস থেকে কিভাবে কোশ্চেন করতে পারে। যেমন গতদিন আমরা ক্লাস করছিলাম, সেদিন তো আমরা বললাম যে আমাদের আজকের ক্লাস টপিকস থেকে মিনিমাম 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু করা হবে। তো আজকের ক্লাস থেকে কতগুলো কোশ্চেন আসবে? তো আমরা গতদিন এই অংশটা শেষ করে ফেলছি, ব্যবসার অর্থ সংস্থান। এইটা আমাদের যৌথ মূলধনী কোম্পানির একটা অংশ, যেখানে শেয়ার, ঋণপত্র এবং শেয়ার বাজার আছে। তো আমাদের সাজেশনের শেয়ার এবং ঋণপত্র আজকের ক্লাসে কিন্তু, সরি মানে আমাদের সাজেশনে নেই এবছর। এবছর রাবির সাজেশনে কিন্তু আমি এটা বাদ দিয়ে দিছি, তারপরে তোমরা পড়বা। আর অপরদিকে শেয়ার বাজার আমি তোমাদের সাজেশনে দিয়েছি, একটু পর দেখাচ্ছি। তো ওইটা আমরা গতকালকে শেষ করছি ইনশাল্লাহ। তাহলে আজকের আলোচ্য বিষয় থাকবে সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। এরপর সরাসরি চলে গেছি দেখো ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার নীতিমালা, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ যেখানে সবাই ফার্স্ট পেপার শেষ করে তারপর সেকেন্ড পেপারে আসে, অথচ আমরা কিন্তু দেখো ফার্স্ট পেপারের মাঝামাঝিতে সেকেন্ড পেপার শুরু করতেছি। অর্থাৎ আমি তোমাদের এখানে সংক্ষিপ্ত সিলেবাস এবং ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলোকে অগ্রাধিকার দিয়ে কিন্তু তোমাদের হচ্ছে প্রিপারেশনটা, রিভিশন দেওয়ার একটা ব্যবস্থা করছি। অথবা এভাবেই আমার সবকিছু সাজানো, যে নেসেসারি টপিকস গুলো আগে আমরা শেষ করব, আর নেসেসারি টপিকস গুলো আমরা পরে করব। আমার কিন্তু মূল প্ল্যানটা হলো এমন। এই কারণেই এমনটা তোমরা লক্ষ্য করতেছো। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম আজকের যে টপিকস আছে এই টপিকসে চার্ট অ্যানালাইসিস দেখবো। তাহলে দেখলেই আমরা বুঝতে পারবো যে পরিস্থিতিটা কেমন। আজকের ক্লাস থেকে তোমরা কতগুলো কোশ্চেন কমন পেতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 20টা কোশ্চেনের মধ্যে। তাহলে তোমরা একটু দেখো, আমাদের এই দুটা টপিকস আছে ফার্স্ট পেপারের: সমবায় সমিতি, রাষ্ট্র ব্যবসা সংগঠন। তো মোটামুটি ভাবে দেখতেছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই দুইটা টপিকস থেকে তারা কিন্তু একটা করে কোশ্চেন করে, কিন্তু বিগত 2 বছর ধরে, এবং রাষ্ট্রীয় ব্যবসা থেকে 3 বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো কোশ্চেন করেনি। তার মানে তোমরা এবছর একটা একটা করে কোশ্চেন এই অধ্যায়গুলো থেকে পেতে পারো। বোঝা গেল? আচ্ছা, চার্ট অ্যানালিসিস থেকে এতটুকু আমরা ধারণা পেলাম। এর বাইরে আজকের যে টপিকস আমাদের পুরোপুরি সেকেন্ড পেপার, তাই না? সেকেন্ড পেপারের টপিকস। তো ফার্স্ট পেপারের এই যে টপিকস গুলা সেগুলো কিন্তু এক্সক্লুসিভ টেস্ট 4-এ আমরা আলোচনা করব। দেখো ব্যবসায় সহায়ক সেবা, ব্যবসার আইনগত দিক, তথ্য প্রযুক্তি ব্যবহার, এছাড়া অতিরিক্ত মার্কেটিং ফাইন্যান্স অংশ থেকে এবছর কোশ্চেন আসবে কিনা এ নিয়েও তোমাদের সঠিক দিক নির্দেশনা দেবো। ঠিক আছে? অর্থাৎ এই 4টা ক্লাসেই সবকিছু কভার হবে। সুতরাং কষ্ট হলেও একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করো। ওকে। তো আমরা হচ্ছে আজকের ক্লাসের ফার্স্ট পেপারের 2টা চ্যাপ্টার আছে, সেই 2টা চ্যাপ্টারের চার্ট অ্যানালিসিস দেখলাম, এবং একই সঙ্গে ওই 2টা চ্যাপ্টার থেকে যে 2টা কোশ্চেন করতে পারে এইটা আমরা দেখে নিলাম। এবং আমি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন অংশেও দেখবা যে আমি এই 2টা অধ্যায় থেকে 2টা কোশ্চেন দিয়ে দিছি। আমি যেভাবে 10টা টপিকস তোমাদের দেখাই, এই 10টা থেকে মোটামুটি ভাবে সব কোশ্চেন থাকে। প্রায় 15টার মতো কোশ্চেন অলমোস্ট থেকে যায়, আর 5টা অথবা এইদিকে বাকি যে কোশ্চেন গুলো থাকে এদিক থেকে আর কি হয়। তো এক্ষেত্রে দেখো এবছর মার্কেটিং ফাইন্যান্স থেকে আশা করি কোশ্চেন করবে না। এই যে দেখো মার্কেটিং ফিন্যান্স এখানে আমি দেইনি। এবার সাধারণ জ্ঞান অংশটা ঢুকাই দিয়েছি, অর্থাৎ ব্যবসা সংগঠন সংশ্লিষ্ট সাধারণ সংশ্লিষ্ট জ্ঞান থেকে 1 থেকে 2টা কোশ্চেন তোমরা পেতে পারো। এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো না, ঠিক আছে? আপাতত মানে টেনশন করিও না, শেষ করতে দাও। তাহলে মোটামুটি ভাবে এবছরের সাজেশনে আমি এই উপরুক্ত বরাবরই যে 10টা টপিকস আমি তোমাদের সাজেশন দেই, সেই 10টা টপিকস থেকেই অলমোস্ট বলতে পারো 16 থেকে 17টা কোশ্চেন এখানে দেওয়া আছে। আর বাকি 2টা কোশ্চেন
আজকের ক্লাসের এই সমবায় সমিতি রাষ্ট্র ব্যবসা থেকে দেওয়া আছে। এর বাইরে আজকের ক্লাসে দেখো ব্যবসার ধারণার নীতিমালা আছে, এখান থেকে 4টা কোশ্চেন পেতে পারো। এছাড়া পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ থেকে এবছর একটা কোশ্চেন পেতে পারো। অর্থাৎ ওভারঅল যদি তোমরা আজকের ক্লাসের টপিকস থেকে প্রশ্ন ক্যালকুলেশন করো, তাহলে এখানে 2টা, এখানে একটা 3টা, আর ওইদিকে 4টা, টোটাল 7টা কোশ্চেন পেতে পারো। তাহলে আজকের লেকচারে বা আজকে আমরা ক্লাসে যে টপিকস গুলো কভার করব, সেই টপিকস গুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা 7টা কোশ্চেন পেতে পারো। এবং আরো একটু স্পষ্টভাবে দিক নির্দেশনা দেখো। এই যে এই হলো অবস্থা, যে আমাদের ক্লাসের পরবর্তী যে অংশ ব্যবস্থাপনা সেকেন্ড পেপারের, এই যে ব্যবস্থাপনা ধারণা থেকে তারা রেগুলার টানা 2টা করে কোশ্চেন করে আসতেছে, আরো বেশি করতে পারে এবছর। আমার ধারণা যে তারা বেশি কোশ্চেন করবে। পরিকল্পনা থেকে তারা টানা 2টা কোশ্চেন করে আসতেছে, তো এবছরও সেম আবারও 2টা কোশ্চেন করতে পারে অথবা একটা কোশ্চেন করতে পারে, সেই অনুসারে কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়েছি। তো আশা করতেছি যে আজকের লেকচারের যে টপিকস গুলো আছে, সেই টপিকস থেকে বিগত 9 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিভাবে কোশ্চেন করছে, এবছর কিভাবে কোশ্চেন করতে পারে, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, তাই না? এবার তোমরা যে জিনিসটা দেখবা, টপিকস দেখবা, যে সাজেশনটা আমি তোমাদের দেইনি, শুধু এটা পেইড ব্যাচের ছেলে মেয়েদের দিয়েছি। টপিকস বলে দিতেছি যে সমবায় সমিতি থেকে একটা কোশ্চেন করবে, কিন্তু কোন জায়গা থেকে কোশ্চেন করবে, সমবায় সমিতির বৈশিষ্ট্য থেকে কোশ্চেন করবে। রাষ্ট্রীয় ব্যবসা থেকে একটা কোশ্চেন করার কথা বললাম, সেটা মূলত উদাহরণ থেকে করতে পারে। এছাড়া ওয়াসা, বিটিটিবি, বিসিআই, আইসি, এছাড়া হলো পিপিপি, এই জায়গা থেকে একটা কোশ্চেন করতে পারে। এর বাইরে আমাদের যে পরবর্তী সেকেন্ড পেপারের যে পড়াটুকু আছে, আমাদের ব্যবস্থাপনা ধারণার নীতিমালা এবং পরিকল্পনা, মূলত এই জায়গা থেকে যে 5টা কোশ্চেনের কথা বললাম, সেগুলো কোন টপিক থেকে আসতে পারে। এবার কোশ্চেন হতে পারে ব্যবস্থাপনার ইতিহাস থেকে, স্তর, বিশারদদের অবদান, ওই যে হেনরি ফেও, লেফডব্লিউ টেইলর, আরো একটা চার্ট আছে না, ওই চার্টটার কথা বলতেছি। এবছর ওই জায়গা থেকে একাধিক কোশ্চেন পাওয়ার চান্সটা আছে। এছাড়া ব্যবস্থাপনার স্তর আছে, ওখানে প্রশাসন এবং ব্যবস্থাপনার জায়গাটা আছে, ওইটা থেকে কোশ্চেন আসার চান্স আছে। এছাড়া ইতিহাস থেকে আসবে। ওকে, আমি একটু পর যখন পড়াবো দেখাই দিব, ইনশাল্লাহ কভার হয়ে যাবে জায়গাটা। এর বাইরে ব্যবস্থাপনার নীতিমালা থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তেমন কোশ্চেন করে না, কিন্তু আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য, জোড়াময় সকল নীতি বা সংশ্লিষ্ট উদাহরণ দিয়ে কিন্তু কোশ্চেন করতে পারে। এর বাইরে আছে আমাদের পরিকল্পনা অধ্যায়টা। সেই পরিকল্পনা অধ্যায় থেকে পরিকল্পনার ক্লাসিফিকেশন থেকে হয় একাত্মক পরিকল্পনার উদাহরণ আসে, নাহলে স্থায়ী পরিকল্পনার উদাহরণ আসে, তাই না? তো গত বছর স্থায়ী পরিকল্পনার উদাহরণ ছিল, এবছর একাত্মক পরিকল্পনা থেকে আসতে পারে। এছাড়া অন্যান্য একটা জায়গা আছে, সেটা কোন জায়গাটা আমি একটু পর তোমাদের জানিয়ে দিতেছি। এছাড়া পরিকল্পনার প্রক্রিয়া থেকে কোশ্চেন করবে, এটা একদম স্পষ্ট। পরিকল্পনার প্রথম ধাপ কি, দ্বিতীয় ধাপ কি, যে প্রক্রিয়া আছে না পরিকল্পনা, সেটা থেকে করতে পারে। এই তো মোটামুটি ভাবে আজকের ক্লাসের যে মেইন সাজেশন টিপস, এইটা অলরেডি আমি কভার করে ফেললাম। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে কোশ্চেন করতে পারো, না হলে আমি সরাসরি আমাদের হচ্ছে বিজনেস টিউটোরিয়াল বইটাতে যাব। বলো, কারো যদি কোশ্চেন থাকে, যে কথাগুলো বললাম, যে দিক নির্দেশনা গুলো দিলাম, এতে যদি বুঝতে অসুবিধা থাকে, তাহলে আমাকে কোশ্চেন করতে পারো। স্যার, এই সাজেশনটা আপনি পেইড ব্যাচকে প্রোভাইড করলেন, দয়া করে আমাদেরকে একটু দিয়ে দেন, আর তো না, বেশি এইটা সময় নেই। দেওয়া যাবে না। ওই যে অবস্থায় দেখতেছো ওইটাই কষ্ট করো, যা স্যার দিয়েছি প্লিজ, ওইটাই এটা বেশি। হচ্ছে আর স্যার এই হচ্ছে গত ফার্স্ট বছরের সেমিস্টার। কোশ্চেনের অ্যাকচুয়াল কোশ্চেন বিশ্লেষণ, যেটা এভাবে তোমরা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখো না বা পড়ো না। এই হচ্ছে হুবহু কোশ্চেন রিপিট হওয়া, মডিফাই হওয়া কোশ্চেন, এবং নতুন কোশ্চেন হওয়ার পার্সেন্টেজ। এবং গত বছর মার্কেটিং থেকে কোশ্চেন করেছিল 2টা, একটু নিচে যেতে হবে আমাকে, ফাইন্যান্স থেকে কোশ্চেন করছিল সম্ভবত 4টা। ঠিক আছে, এই টোটাল 7টা কোশ্চেন কিন্তু আউট অফ সিলেবাস বলতে পারো। যে জায়গায় তোমরা এখনো আমাকে কোশ্চেন করো যে ভাই সংক্ষিপ্ত সিলেবাস পড়বো না বিস্তারিত সিলেবাস পড়বো। আরে ভাই, যেখানে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে গিয়ে মার্কেটিং ফিনান্স থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে, সেই জায়গায় তুমি আবার সংক্ষিপ্ত এবং বিস্তারিত সিলেবাসের কোশ্চেন কোন মানে দৃষ্টিভঙ্গি থেকে করো, এটাই তো আমি বুঝি না। তো এবছর আশা করি তারা মার্কেটিং ফিনান্স যেহেতু আলাদা সাবজেক্ট করছে, আশা করতেছি মার্কেটিং ফিনান্সের কোশ্চেন তোমাদের ম্যানেজমেন্টের ভিতরে দিবে না। তবে হ্যাঁ, 20টা কোশ্চেনের মধ্যে 1 থেকে 2টা কোশ্চেন তোমরা সাম্প্রতিক ব্যবসা সংক্রান্ত সাধারণ জ্ঞান থেকে পেতে পারো। ঠিক আছে, এটা আসতে পারে। সেটা কি আসবে সেটা আমি জানি না, কিন্তু আসতে পারে আমার ধারণা। ওকে, তো এরপর আর কারো যদি কোশ্চেন থাকে করো।
যদি বুঝতে অসুবিধা থাকে সেটা বলো, যে আমি অলমোস্ট যেটা বললাম। আচ্ছা ভাই। সমস্যা থাকলে বলতে পারো, আমি এরপর ক্লাসে যাব। বলো। আচ্ছা ভাই, এই যে সাধারণ জ্ঞান কি টাইপ? যেমন হলো কি, আমি শুনছি যে এবার বাংলাদেশ ব্যাংক ব্যবসা নতুন সংক্রান্ত রুট চালু সাধারণ করবে। জ্ঞান। সাধারণ জ্ঞান তো হিউজ আছে, তাই না? কিন্তু ব্যবসায়িক রিলেটেড, ইকোনমিক্যাল রিলেটেড। যেমন উদাহরণ হিসেবে বলি, এই যে ট্রাম্প সাহেব কত পার্সেন্ট ট্যারিফ ধার্য করছে? বলো। 35%। হ্যাঁ, 35। 35 না 37 দেখলাম। 35। তাই বাকিরা কি দেখছো এই নিউজটা? এই যে এগুলাই ওই আসবে। না স্যার, কি বাকিরা বললেন কি মানে? নিউজ দেখছো? ট্রাম্প বাকি প্রশাসন বাংলাদেশের উপর কিন্তু শুল্ক ধার্য করছে, সেটা কত পার্সেন্ট? ওটা 35, আর ইন্ডিয়ার জন্য 27%। ও আচ্ছা, তাহলে 35। আমার কেন জানি মাথার মধ্যে 37 সেভ হয়ে আছে। যাই হোক, যদি 35 হয় তাহলে 35, এটা একটু দেখে নিও। আর সম্ভবত আফগানিস্তানের উপর 10% ট্যারিফ ধার্য করছে। এই যে এগুলো হচ্ছে বিজনেস রিলেটেড সাম্প্রতিক নলেজ। স্যার এই বিজনেস রিলেটেড সাম্প্রতিক নলেজ, এটা স্যার কোন সোর্স থেকে আমরা পড়বো আসলে? অ্যাকচুয়াল মানে সোর্সটা কি না, একটু? এখন এটা নিয়ে অতটা পিনি খাওয়ার দরকার নাই। আমি বলছি আসতে পারে না আসতে পারে সর্বোচ্চ 1 থেকে 2টা, এর জন্য আবার জীবন যান ছাইরা দিয়ে একদম একাকার করে ফেলবো, এটার দরকার নাই। স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ, বলো। স্যার হচ্ছে যে হাবিপ্রবিতে পরীক্ষার জন্য স্যার বাংলা দেয়নি স্যার, সাধারণ জ্ঞান দিছে। স্যার হুম। এটা কোন সাধারণ জ্ঞান পড়বো না হাবিপ্রবিতে? হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যদি রিয়েল সাধারণ জ্ঞানের কথা বলে তাহলে রিয়েল সাধারণ জ্ঞানই তোমাকে পড়তে হবে। তবে হ্যাঁ, যেহেতু ব্যবসা সংগঠনের পরীক্ষা, অবশ্যই বিজনেস রিলেটেড কোশ্চেন গুলোই করার চান্সটা বেশি থাকবে। আমি সাধারণ জ্ঞানে এক্সপার্ট না, হ্যাঁ। আমার কাছে সাধারণ জ্ঞান ভালো লাগে না, বা মুখস্থ বিদ্যা আমি কম পারি। অ্যাজ এ রেজাল্ট আমি ডাটা অ্যানালাইসিস নিয়ে পড়ে আছি। স্টিল ইংরেজি নিয়ে আমি পড়ে নেই। হ্যাঁ, বাংলা তো নাই। আমি পুরাটাই স্ট্যাটিস্টিক্স রিলেটেড জায়গাগুলোতে আছি। এই কারণে দেখবো স্যার, আমার সবকিছু ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ। আচ্ছা, যাই হোক, আমি বুঝতে পারছি তোমাদের এখন আননেসেসারি কোশ্চেন অনেক থাকবে। আমরা পরে উত্তর করার চেষ্টা করব। আমরা সবার আগে তোমাদের হচ্ছে পড়াটা বুঝাই দেই। আমাদের টিউটোরিয়াল সিরিজ থেকে কোন কোন জায়গা থেকে কোন কোন লাইন থেকে কোশ্চেন আসতে পারে। এবং আমি তো বারবার তোমাদের দেখাচ্ছি, গত বছর এভাবেই কোশ্চেন গুলো আসছিল তোমাদের কাছে। বই আছে, তোমরা পেজ সহকারে মিলাই নিতে পারো। এভাবে ঢাবি, রাবি, সব জায়গাতে। আমি ঢাবির কোশ্চেন এখনো টাইপ করিনি, টাইপ করলে বের করবো যে আমাদের টিউটোরিয়াল সিরিজ থেকে কোথা থেকে কোশ্চেন আসছে। খুব দ্রুত পেয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু ঢাবির আবার নতুন করে পরীক্ষা হবে। তারপর জিএসটির সামনে পরীক্ষা আসতেছে। আর তোমরা অনেকেই গ্রুপে আছো যাদের কাছে টিউটোরিয়াল সিরিজের বই নাই। অল্প সংখ্যক বই আছে, বইগুলো নিয়ে নিও। আমি ডিসকাউন্টে কিন্তু ছেড়ে দিছি, বই যেহেতু এবছর প্রিন্ট করিনি। আমি ওই আগের বইগুলাই ডিসকাউন্টে কিন্তু ছেড়ে দিতেছি। তো আমি চাচ্ছি বইগুলো শেষ হয়ে যায়। তোমাদের যাদের বই লাগবে দ্রুত বইগুলো নিয়ে নিও, ঠিক আছে? আগামীকাল সম্ভবত শনিবার থেকে কুরিয়ার আবার শুরু হয়ে যাবে আর কি। স্যার তো ডিসকাউন্ট যাই হোক, বলতে আমরা স্যার শুরু করে দেই। স্যার কোনটার, স্যার কোনটার দাম কত টাকা রাখা হচ্ছে ডিসকাউন্ট হ্যাঁ, একটু ক্লাস বলবেন? রেকর্ড থাকবে ভাই, ইউটিউবে থাকবে। 10 দিনের প্রস্তুতি নিয়ে কি আর ইউতে একটা সিট পাওয়া সম্ভব? এই ধরনের কথাবার্তা আমি কখনো আমাকে বলি না, বা এগুলোর অ্যান্সারও দেখো। তুমি যা পড়ছো, তোমার যে অবস্থা আছে, 10 দিন কেন তোমার, তুমি চান্স পাবা কি পাবা না এটা নির্ভর করে মাত্র 1 ঘন্টার উপর। সুতরাং 10 দিন মেলা সময় আছে, পড়াশোনা করো, 1 ঘন্টাকে কাজে লাগাও, তাহলে চান্স হবে ইনশাল্লাহ। আসো আমরা শুরু করি। ভাই এটাই মোটিভেট, এটা এইভাবে মোটিভেশন দেন তাহলেই হবে। না, ওই তো ভাইয়া এক এই ঘন্টা কথাটা ঠিক আছে, 1 ঘন্টা, 1 ঘন্টাতে তোমার চান্স নির্ভর করবে। সুতরাং তুমি যদি রাবিতে চান্স পেতে চাও, তাহলে তুমি হচ্ছে 1 ঘন্টায় পরেই চান্স পাবা ইনশাল্লাহ, বা 1 ঘন্টা কাজে লাগাই চান্স পাবা। যে 10 দিন আছে, বিশাল সময় আছে, পড়াশোনা করো। আর এই যে সাজেশন গুলো দিতেছি, এই যে ক্লাস গুলো নিতেছি, এইখান থেকে তো 40 মার্ক তোমাদের কভার হয়ে যাচ্ছে। আর অন্যান্য সাজেশন গুলো দেখো, এক্সাম গুলো নিতেছে সেগুলো দেখো। আর এই যে মডেল টেস্ট ওএমআর শিট রেডি করছে, মডেল টেস্ট গুলো কালকে পরশুর মধ্যে রেডি হয়ে যাবে, এই মডেল টেস্ট গুলো নাও, ঠিক আছে? আচ্ছা, আসো আমরা শুরু করে দেই আগে। সমবায় স্যার সমিতি, মডেল হ্যাঁ, টেস্ট। সম্ভবত তোমাদের সিলেবাসের ভিতরে ইনক্লুড করা আছে, আগে ছিল না। মানে 2020-21 সেশনে শর্ট সিলেবাসে ছিল না, পরবর্তীতে এগুলো অ্যাড করা হয়েছে। তো সমবায় সমিতি এইখান থেকে যদি কোশ্চেন করে, সমবায়ের বৈশিষ্ট্য থেকে কোশ্চেন করবে। তো এর মধ্যে সমবায় সংশ্লিষ্ট কিছু আইন আছে। আমি তোমাদের গত ক্লাসে সম্ভবত বলছি, এবছর আইন থেকে তোমরা কোশ্চেন পেতে পারো, সম্ভাবনা সবচেয়ে বেশি। হয় ম্যানেজমেন্টে আসবে, নাহলে মার্কেটিং আসবে, নাহলে ফাইন্যান্স আসবে, আইন সংক্রান্ত 2-1টা কোশ্চেন পাবায়। তো এই জায়গাগুলো তোমাদের পড়তে হবে। কোন আইনটা উঠাই দিবে বলা তো মুশকিল।
তাহলে একদম গোছায়ে পরিপাটি করে যে কয়েকটা আইন আমি দিয়েছি এগুলাই বারবার রিপিট হয়, এগুলো একটু মনোযোগ দিবা। তাহলে এই জায়গাটায় শুধু একটু মনোযোগ দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে চলে আসি। বেসিক্যালি সমবায় সমিতি এটা হলো ব্যবসা সংগঠনের একটা সদস্য, যে ব্যবসা প্রতিষ্ঠানটা মূলত কিছু ব্যক্তিবর্গ জুলুমের শিকার হয়ে আছে, নির্যাতনের শিকার আছে, কেউ তাদের উপর কর্তৃত্ব বজায় রেখে তাদেরকে শোষণ করতেছে। তো নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই মূলত যে ব্যবসা সংগঠনটা গঠন করা হয় তাকে আমরা সমবায় সমিতি বলবো, যার মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য থাকে সদস্যদের পারস্পরিক আত্মকল্যাণ সাধন করা, অর্থাৎ নিজেরাই যেন ক্ষতিগ্রস্ত না হই। এই জন্যই যে ব্যবসা সংগঠনটা দিব সেটাকে আমরা সমবায় সমিতি বলবো বা সমবায় সংগঠন বলবো। ওকে, তো এখানে সমবায় সমিতির নিবন্ধন বাধ্যতামূলক এবং নিবন্ধনের সময়কাল 60 দিন, অর্থাৎ 60 দিনের মধ্যেই সমবায় সমিতি গঠন করা 7 দিনের মধ্যে তোমাকে নিবন্ধন করে নিতে হবে। এছাড়া সমবায় সমিতি নিম্ন বিত্তদের সংগঠন বলা হয়। এখানে যদি তোমাদের কোশ্চেন করা হয় যে সমবায় সমিতি কাদের সংগঠন, নিম্নবিত্তদের, মধ্যবিত্তদের, উচ্চবিত্তদের, নিম্ন ও মধ্যবিত্তদের, এই যে দেখো এখন নিম্নবিত্ত না নিম্ন ও মধ্যবিত্ত, এই যে এই দুইটা অপশনের কারণে তোমরা দেখবে কনফ্লিক্টের মধ্যে পড়ে যাবে। তাহলে যেহেতু এখানে নিম্নবিত্তদের এই জিনিসটা একদম স্পষ্ট, স্বাভাবিকভাবে তোমাদের বা নিম্নবিত্তদের অংশটাকেই অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরতে হবে। ওকে, এছাড়া আমাদের এই সমবায় যতগুলো সমিতি আছে এই সমিতিগুলা মূলত একটা আমাদের মন্ত্রণালয় আছে, যে মন্ত্রণালয়ের অধীনে এই ধরনের সমিতিগুলোকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, আইনি সহায়তা, অর্থ সংস্থানগত সহায়তা, বিভিন্ন ধরনের বিষয় আর কি তদারকি করা হয়। সেই সংস্থাটার নাম হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। ঠিক আছে, এটা একটু মাথায় রেখিও। ওকে, এই 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 কোশ্চেন গুলো এবছর বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখো সমবায় সমিতিকে কর দিতে হয় না, অর্থাৎ আমাদের যতগুলো ব্যবসা সংগঠন আছে সব ব্যবসা সংগঠনকে কর দিতে হয়, একমাত্র ব্যবসা সংগঠন যেটাকে কর দেওয়া লাগে না, মানে স্পষ্ট ভাবে। হ্যাঁ, এখানে রাষ্ট্রীয় ব্যবসাও আছে, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা লাভ থেকেও ঠিকই কর কেটে নেওয়া হয়। রাষ্ট্রের নিজে কি করবে করবে সেটা রাষ্ট্রের বিষয়, কিন্তু আচ্ছা ভাই, স্পষ্ট ভাবে দাতব্য প্রতিষ্ঠান। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের যে ব্যবসা সংগঠনের যত সদস্য আছে এর মধ্যে সমবায় সমিতির থেকে কোনো কর ধার্য করা হয় না বা সমবায় সমিতির থেকে কোনো কর নেওয়া হয় না। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এর বাইরে আচ্ছা ভাই, বলো। দাতব্য প্রতিষ্ঠানগুলো থেকে কি কর দেওয়া হয়? ওই অব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলা দাতব্য প্রতিষ্ঠান, হ্যাঁ, হ্যাঁ। না না না, ওরাও করমুক্ত আছে, সমস্যা নেই। আমি মূলত এই যে ট্যাক্স বইটা পড়তেছি, ঠিক আছে, আমার মূল প্ল্যান হচ্ছে আমি ভ্যাট এবং ট্যাক্স নিয়ে কাজ করব। ঠিক আছে, বাংলাদেশে ভ্যাট ট্যাক্স নিয়ে অনেক সমস্যা এবং এখানে দুর্নীতিও অনেক। তো আমার ইচ্ছা আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, মূলত অডিট আছে, ট্যাক্স ভ্যাট আছে, তারপরে হচ্ছে কনসালটেন্সি আছে। তো আমার প্ল্যান হচ্ছে ট্যাক্স ভ্যাট নিয়ে কাজ করা। তো অনেক এই যে তুমি যেটা বললা দাতব্য সংস্থা, আরো অনেক কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো আসলে ট্যাক্স রিবেট দেওয়া আছে, তাদেরকে ট্যাক্স দেওয়া লাগবে না। ঠিক আছে, ওগুলার আমার একটু ইনফরমেশন গ্যাপ আছে। আমি এক্সপার্ট হয়ে ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের ইনফরমেশন দেবো এগুলা, যেমন বড় বা তোমাদের আরো কাজে লাগবে এগুলা। তো যাই হোক, এখানে আরেকটা লাইন আছে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের সমবায় সমিতির প্রধান একটা দলিল আছে, যেটাকে আমরা সংবিধান বলবো, গঠনতন্ত্র বলবো, পরিচালনার নীল নকশা, দিক দর্শন বলবো। সেটার নাম হচ্ছে কি উপবিধি বা বাইল। ঠিক আছে, এই লাইনগুলো সর্বোচ্চ গুরুত্ব দিও। এরপর আমরা যে অংশটা দেখব সমবায় সমিতির ইতিহাস। আমাদের সমবায় সমিতির বিস্তর একটা ইতিহাস আছে, ঠিক আছে। আমাদের সমবায় সমিতির সর্বপ্রথম রসডেলে এই সমবায় সমিতির আন্দোলন শুরু হয় এবং আমাদের প্রথম ওই সময় সমবায় সমিতি নামে একটা আর কি সমিতি গঠন করা, যেটাকে রসডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়োনিয়ার নামে আমরা চিনি আর কি। এবং ওই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা কাল হচ্ছে 1844 সাল। এবং ওইটা মূলত হচ্ছে কার হাত ধরে আসে, আমাদের রবার্ট ওয়েন, যাকে আমরা হচ্ছে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলি। সেই মূলত হচ্ছে সমবায় আন্দোলনের কিন্তু সূচনা করে এবং এই কারণে তাকে আমরা সমবায় আন্দোলনের জনক বলি। এবং ওই সময় সমবায় আন্দোলনের জন্য প্রথম পত্রিকা প্রকাশিত হয় যাকে আমরা বলি দা কোঅপারেট, যেটা 1818 সালে আর কি প্রকাশ করা হয়। ঠিক আছে, তো ঠিক একইভাবে সমবায় সমিতির ধারণাটা সর্বপ্রথম ব্রিটেনে আসে, ব্রিটেনের রসডেলে আসে এবং সেই জিনিসটা ব্রিটেন থেকে আমাদের ভারত উপমহাদেশে আসে 1895 সালে। এই সালগুলো ইম্পর্টেন্ট। এবং এই উপমহাদেশে সমবায় সমিতির যে আন্দোলনটা বা ধারণাটা এইটা আবার নিয়ে আসা হচ্ছে ফ্রেডারিক লিকনসন।
উনি মূলত হচ্ছে উপমহাদেশে সমবায় সমিতির যে কনসেপ্টটা সেটা নিয়ে আসেন। এবং আমাদের বাংলাদেশে এই সমবায় সমিতির আন্দোলন বা সমবায় সমিতিটাকে একদম প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য কাজ করছে হচ্ছে ডক্টর আক্তার হামিদ খান। এবং উনি হচ্ছে বার্ড নামে সমবায় সমিতির জন্য একটা সংগঠন প্রতিষ্ঠা করে। এবং এইটাই কিন্তু আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের সমবায় সমিতি রিলেটেড যা আছে না, এইটা ম্যাক্সিমামটা এইটাই কভার করে। এবং তার সঙ্গে আমাদের যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় আছে, এরা সমন্বয় মিলে বেসিক্যালি কাজ করে। তো এইখানে দেখো প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট। আমার মনে হয় না এই জায়গা থেকে কোশ্চেন আসবে। জাস্ট আমি শুধু যদি কোশ্চেন আসে এই কারণে টাচ দেওয়াচ্ছি। বেসিক্যালি আমি তোমাদের পড়াবো নিচের অংশটা। এবং এখানে দেখো আমাদের হচ্ছে এই সমবায় সমিতিটা কখন প্রতিষ্ঠা লাভ করে, এগুলো ভাই মুখস্থ। ঠিক আছে, তোমরা যারা আছো এগুলো সম্পূর্ণটাই মুখস্থ, তোমাদের মুখস্থ করতে হবে। এছাড়া দেখো বাংলাদেশে প্রথম সমবায় ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে 1972 সালে। এই প্রত্যেকটা ইনফরমেশন ইউনিক, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো এক জায়গায় করে দিয়েছে, মুখস্থ করে নিও। মনে হয় না আসবে, কিন্তু তারপরে পড়তে হবে। এর বাইরে বিশ্বের সবচেয়ে সমবায় বেসরকারি সমিতি, সম্ভবত এই ইনফরমেশনটা কোথাও পড়ছো কিনা জানি না, সেটা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়, যেটা 1895 সালে প্রতিষ্ঠা লাভ করে। এবং ওর নাম হচ্ছে আইসিএ, ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এলিয়েন্স। এবং ওরাই জাতীয় সমবায় সমিতি দিবস 1 নভেম্বরে পালন করে। ঠিক আছে। এবং আরো দেখো, আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয় প্রতি জুলাই মাসের প্রথম শনিবারে। আশা করি এগুলো আসবে না, জাস্ট এখানে প্রথম যেগুলো দাগাই দিলাম সেগুলো থেকে আসার চান্সটা বেশি আছে। ওকে। তো মোটামুটি ভাবে এখানে যে ইনফরমেশন গুলোর কথা বললাম, এগুলো জাস্ট দেখে যাবা। যদি কোশ্চেন করে কি করবা বলো? করার তো কিছু নেই, তাই না? আর এগুলা নিয়ে আসলে শুধু চিল্লানোই হবে, এগুলা দেখে কোনো ছন্দ দিয়ে কি মুখস্থ করতে পারবা? বা কোনো মানে কিছু আছে কি যে তুমি মানে ইজিলি মুখস্থ করতে পারবে এমন কিছু? এমনটা কিন্তু নেই। তোমাকে এখানে বারবার প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। অনেক ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন গুলো থেকে গোছায় কিছু সংখ্যক ইনফরমেশন এমন ভাবে আমি সাজাই দিছি, অটোমেটিকলি মুখস্থ হবে। তোমরা যখন এগুলো বারবার পড়বা না, দেখবা সালগুলো একটার পর একটা করে দেওয়া আছে, দেখবা অটোমেটিকলি মুখস্থ হবে। ঠিক আছে, বড় ছোট করে দেওয়া আছে। অর্থাৎ যেভাবে সাজালে তোমাদের সহজেই আয়ত্ত হবে, সেভাবে কিন্তু আমার টিউটোরিয়াল সিরিজ গুলো লেখা অথবা আমার বইগুলো লেখা, যেহেতু আমি নিজে লিখতেছি। বেসিক্যালি আমি তোমাদের যে অংশটা আজকে পড়াবো অথবা আজকে সাজেশনের যে অংশটা দেওয়া আছে, সেটা হচ্ছে সমবায়ের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের মধ্যে সদস্য সংখ্যা খুবই ইম্পর্টেন্ট জায়গা। আমাদের সমবায় সমিতির সদস্য সংখ্যা সর্বনিম্ন হচ্ছে 20 জন, এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে। এখন মজার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন করছিল, সেখানে 20 ছিল না, 10 ছিল। সঠিক উত্তর 10 কাটা হয়েছে। এই 10 কি মানে কি অনুসারে সমবায় সমিতির সদস্য সংখ্যা 10 জন? আজ পর্যন্ত কোনো গাইড বইয়ে সঠিক ব্যাখ্যাটা দেওয়া নাই। সঠিক ব্যাখ্যাটা হচ্ছে 1984 সালে সমবায় অধ্যাদেশ নামে একটা আইন আছে। সেই আইনে বলা আছে যে সমবায় সমিতির সদস্য সংখ্যা সর্বনিম্ন 10 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ হবে। যেহেতু অধ্যাদেশগুলো অনেক আগের, সেগুলোকে পরবর্তীতে মডিফাই করা হয়েছে, করে আইনে রূপান্তর করা হয়েছে। সেই আইনে মূলত হচ্ছে 20 জনের কথা বলা আছে। আর বেসিক্যালি আইন অনুসারে যেহেতু সবকিছু হয়, এই কারণেই 20 জনকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে সবসময় গণ্য করব। কিন্তু যখন 20 জন থাকবে না, তখন সঠিক উত্তর 10 জন। ওকে। এর বাইরে আমাদের সমবায়ের প্রকারভেদ আছে। প্রাথমিক সমবায় সমিতি আছে, কেন্দ্রীয় সমবায় সমিতি আছে, জাতীয় সমবায় সমিতি আছে। তাহলে এই সমিতিগুলার সদস্য সংখ্যা কতজন হতে হবে, সেগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, এক নজর দেখে নিও। তাহলে সমবায়ের বৈশিষ্ট্যের মধ্যে সদস্য সংখ্যা থেকে কোশ্চেন আসতে পারে। এবার আসুন, মুনাফা বন্টন। সমবায় সমিতির মুনাফা কিভাবে বন্টন করা হয়, এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন করে, তোমরা খুব ভালোভাবে জানো, স্পেশালি এই কোশ্চেনটা, যে সমবায় সমিতির যে মুনাফা হয় সে মুনাফা থেকে বাধ্যতামূলকভাবে সংরক্ষিত তহবিল অথবা সঞ্চিত তহবিলে 15% চাঁদা রাখতে হবে। এর বাইরে উন্নয়ন তহবিলে কমপক্ষে 3%, অন্যান্য উদ্দেশ্য সর্বাধিকরণের জন্য 10%, এছাড়া সন্দেহজনক ঋণ সংক্রান্ত দলিলের জন্য 10%, এবং সর্বোচ্চ মানে লভ্যাংশ আকারে আমরা বন্টন করতে পারবো হলো 62%। এবং এক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো অনেক প্রতিষ্ঠান চাইলে এগুলা নাও রাখতে পারে, মানে এগুলা রাখা বাধ্যতামূলক নয়। যদি এগুলো না রাখে, তাহলে সর্বোচ্চ 85% লভ্যাংশ তারা বন্টন করতে পারবে, অর্থাৎ সদস্যদের মধ্যে বন্টন করে নিতে পারবে। এবং তোমরা জানো যে সমবায় সমিতির যে লাভটা হয়, সে লাভটা
সদস্যদের মধ্যে বন্টন করা হয়। এবং এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে আমাদের, হচ্ছে ওই যে কি জানি একটা আছে না, ভোক্তা সমবায় সমিতি। এই ভোক্তা সমবায় সমিতির মুনাফা কিভাবে বন্টন করা হয়? ক্রয় অনুপাতে, অর্থাৎ যে বেশি ক্রয় করে সে মুনাফাও তত বেশি পায়। এটা একটু মাথায় রাখিও। তো মোটামুটি ভাবে সমবায় সমিতির মুনাফা বন্টনের যে বিষয়গুলা সেগুলো হচ্ছে এতটুকু। তবে এবার ইউনিক যে কোশ্চেনটা আসতে পারে সেটা হলো এইটা, যে সমবায় সমিতির মুনাফা বন্টন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা আছে কত ধারায়? 34 ধারায়। ঠিক আছে, দেখো চোখের কোণার মধ্যেই কিন্তু জিনিসটা আছে, অথচ কোশ্চেন আসবে তোমরা পারবে না। তাহলে এটা একটু মাথায় রাখিও। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, সমবায়ের যে বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেগুলো নিয়ে আমি পাই টু পাই কথা বলি, একটু মনোযোগ দাও। সমবায় সমিতির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। হ্যাঁ, হস্তান্তরযোগ্য তখন যখন ওই সদস্য কমসে কম 1 বছর প্রতিষ্ঠানে ওই শেয়ারের মালিকানাধীন থাকবে, বা ওই ব্যক্তির মালিকানাধীন ওই শেয়ারটা থাকবে, তাহলে শেয়ার হস্তান্তর করা যাবে। তাহলে নর্মালি সমবায় সমিতির শেয়ার হস্তান্তরযোগ্য নয়, সত্ত্ব তখন হস্তান্তর করা যাবে কমসে কম 1 বছর শেয়ারটা কিনে তার মালিকানায় রাখতে হবে। সমবায় সমিতির যারা সদস্য তাদেরকে শেয়ার ক্রয় করতে হয়। সেই শেয়ার ক্রয়ের সীমা হচ্ছে 5,000 টাকা, অথবা 20% অথবা 5/1%। ঠিক আছে, এই ভগ্নাংশ দিয়েও অনেকবার কিন্তু কোশ্চেন করেছিল। এছাড়া সমবায় সমিতির যে শেয়ারের মূল্য, সেটা সর্বনিম্ন 10, সর্বোচ্চ 500 টাকা হয়। এছাড়া আরো কিছু ইন্টারেস্টিং এখানে কোশ্চেন আছে। সমবায় সমিতির সদস্যদের ভোট দানের অধিকার। সমবায় সমিতিতে প্রত্যেক সদস্যর ভোটাধিকার সমান, অর্থাৎ কোম্পানি সংগঠনে একজন সদস্যর যতটা শেয়ার থাকে সে ততটা ভোট দিতে পারে। কিন্তু সমবায় সমিতিতে তোমার যত যাই থাকুক, মানে যতগুলাই তোমার হচ্ছে, কি দিছো তোমরা এটা, কে স্ক্রিন শেয়ার করছো আবার? তোমাদের কি দেখতে সমস্যা হচ্ছে কারো? এখানে আরেকজন এক্সট্রা স্ক্রিন শেয়ার করছে। তোমাদের দেখতে সমস্যা হচ্ছে কারো? এখন ক্লিয়ার স্যার, 100%। আচ্ছা, সবকিছু ঠিক ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু বুঝায় নাও, যে আমাদের সমবায় সমিতিতে একজন সদস্য ভোটার অধিকার অন্য ভোটার অধিকারের সমান, মানে আমার শেয়ার 10টা আছে, কারো শেয়ার 2টা আছে, কিন্তু ভোট একটাই দিতে পারবো। কিন্তু কোম্পানির ক্ষেত্রে শেয়ার যতগুলা, ভোটার অধিকারও ততগুলা, অর্থাৎ 10টা শেয়ার থাকলে 10টা ভোট দিতে পারবে। এই যে ভিন্নতা, এই বৈশিষ্ট্যগুলা তোমাদের জানতে হবে মূলত, এই জায়গাগুলো থেকে কোশ্চেন করবে। এছাড়া দেখো সমবায় সমিতিতে প্রত্যেক সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে, অর্থাৎ যতগুলো শেয়ার ক্রয় করবে ততগুলোর মধ্যেই তার দায় সীমাবদ্ধ থাকবে। এছাড়া গণতন্ত্রের নীতিমালার উপর প্রতিষ্ঠিত সমবায় সমিতি, আর গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর প্রতিষ্ঠিত হচ্ছে কোম্পানি সংগঠন। এটা একটু মাথায় রাখি। অর্থাৎ উভয় সংগঠন কাঠামোতে তোমরা লক্ষ্য করবা যে ভোটের মাধ্যমে পরিচালক নিয়োগ করা হয়, ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেটা আর কি গণতান্ত্রিক নিয়ম নীতি বা ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত। এ কারণে বলা আছে যে গণতান্ত্রিক নীতিমালার উপর প্রতিষ্ঠিত সমবায় সমিতি, আর গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর প্রতিষ্ঠিত হচ্ছে কোম্পানি সংগঠন। ওকে, তো মোটামুটি ভাবে এই ছিল হচ্ছে সমবায় সমিতির ইউনিক কিছু বৈশিষ্ট্য। অন্য গাইড বইও আছে কিন্তু এলোমেলো অবস্থায় আছে। তো পূর্ববর্তী সময়ে যা কোশ্চেন করছে এর মধ্যে থেকে সব কোশ্চেন আছে, আশা করি এতটুকু পড়লে তোমরা কোশ্চেন কমন পাবা। এর বাইরে সমবায় সমিতির প্রকারভেদ আছে, ধারা আছে, অন্য অন্য জিনিস আছে। আপাতত আমি স্কিপ করতে বলতেছি, পড়লে পড়লে না পড়লে নেই। তোমরা ধারাগুলো দেখতে পারো, অবশ্য এই ধারাগুলো দেখতে পারো। এবছর ধারা থেকে কোশ্চেন পাবা, আইন থেকে কোশ্চেন পাবা ইনশাল্লাহ। তো এই ধারাগুলো দেখিও। এর বাইরে মোটামুটি ভাবে লাগবে না এখানে। শেষ, আমাদের 6 নম্বর টিউটোরিয়ালটা শেষ। আমরা 7 নম্বর টিউটোরিয়ালে আসি। রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় ব্যবসা থেকে যদি কোশ্চেন করে, মূলত রাষ্ট্রীয় ব্যবসা থেকে কোশ্চেন করলে এই চার্ট থেকে কোশ্চেন করবে। এখানে যে আমাদের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তোমরা দেখতেছো, এই প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক ধরন কি, মানে কি নিয়ে ব্যবসা করে, এবং একই সঙ্গে এগুলো কারা নিয়ন্ত্রণ করছে, কোন মন্ত্রণালয়ের অধীনে
এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। একটু মুখস্থ রাখিও, এবছর ঠিক এই জায়গা থেকে কোশ্চেন আসার চান্স আছে। এর বাইরে মোটামুটি ভাবে এখানে রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে কিছু বৈশিষ্ট্যগত তথ্য আছে। যেমন রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য জনকল্যাণ অথবা রাষ্ট্রের কল্যাণ অথবা সামাজিক কল্যাণ, এই কথাগুলোর সিনোনিম গুলো মাথায় রাখিও। এছাড়া রাষ্ট্রীয় ব্যবসার মালিক হচ্ছে সরকার অথবা দেশের জনগণ। রাষ্ট্রীয় ব্যবসার অর্থ সংস্থান করে সরকার অথবা জনগণ। যৌথ মালিকানায় রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে রাষ্ট্রের মালিকানা থাকে 51%, বেসরকারের মালিকানা থাকে 49%। রাষ্ট্রীয় ব্যবসার যে অর্জিত লাভ সেটা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় এবং সেটা রাষ্ট্রের উন্নয়নের জন্য ব্যয় করা হয়, এইটা ইম্পর্টেন্ট। তাহলে এই রাষ্ট্রীয় ব্যবসা যে সকল প্রতিষ্ঠান লাভ করে, যদিও আমাদের যতগুলো রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলো লস করে, ঠিক আছে, আমি এতদিন পর্যন্ত যা দেখছি সব প্রতিষ্ঠানে লস করে, শুধু পর্যটন কর্পোরেশন ওরা শুধু লাভ করে দেখছে, ঠিক আছে। তাহলে মোটামুটি ভাবে সবাই লস করে। ওকে, তো যারা লাভ করে সেই লাভের টাকাটা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়। সেইখান থেকে পরবর্তীতে রাষ্ট্রীয় উন্নয়নের জন্য এই টাকাগুলা বরাদ্দ করা হয় বাজেটের মাধ্যমে, ঠিক আছে। এবার আসো, রাষ্ট্রীয় ব্যবসা সকল শেয়ার হোল্ডারদের দায় বহির্মূল্য দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ একটা রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানে যখন রাষ্ট্র এবং বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানটা থাকে, ওই ধরনের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানে সবারই তো শেয়ার থাকে, সেই শেয়ারের দায় বহির্মূল্য দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ যে যত টাকা শেয়ার কিনছে তত টাকার মধ্যে তার দায় সীমাবদ্ধ থাকে। এছাড়া আরো ইম্পর্টেন্ট এখানে কিছু ইনফরমেশন আছে। রাষ্ট্রীয় ব্যবসাটা মূলত প্রথম উদ্ভব হয়েছে রাশিয়া থেকে, ঠিক আছে। রাশিয়া সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার শ্রেষ্ঠ একটা মানে দেশ, যারাই মূলত সর্বপ্রথম শিল্পক্ষেত্রে রাষ্ট্রীয়করণ বা শিল্প বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয়করণ নীতি অনুসরণ করে। এ কারণে তাদেরকে রাষ্ট্রীয় ব্যবসার জনক বলা হয়। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লেইসি ফেয়ার নামে একটা ভয়াবহ নীতি আছে। লেইসি ফেয়ার মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো চলতে দেওয়া। এবং এটার প্রবর্তক হচ্ছে জেমস স্টুয়ার্ট, জন স্টুয়ার্ট এবং অ্যাডাম স্মিথ, আমাদের অর্থনীতির যিনি জনক। এই জিনিসটা কি জানো, একটা রাষ্ট্র গঠন হলো, হ্যাঁ, রাষ্ট্র ছাড়া কিন্তু আসলে কেউ টিকে থাকতে পারেনি। যখন মানুষ নিজের ইচ্ছা মতো থাকা শুরু করে দিছে, দেখবা একটা মানে খাকশিয়াল এসব মানুষকে ধরে নিয়ে গিয়ে খাইতো। যেমন ওই যে তোমাদের আমাদের গ্রামের আশেপাশে চিল্লায় না রাত্রের মধ্যে, ঘেউ ঘেউ করে চিল্লায় যে খাকশিয়াল গুলা বা শিয়াল গুলা, তুমি যদি একা থাকো দেখবা তোমার টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলছো ওরা, যদি 4-5 জন থাকে। তো তখন কিন্তু পরবর্তীতে মানুষ কিন্তু সংবদ্ধ হয়ে থাকা শুরু করে, এরপর জোর যার মুল্লুক তার। এই এই সিচুয়েশনটা কিন্তু হয়, যার জোর বেশি সে কিন্তু পায়ের উপর পা তুলে দিয়ে খায়, মানুষের উপর জুলুম করে। এই জায়গা থেকে মানুষ কিন্তু রাষ্ট্রের দিকে চলে আসছে। এখন রাষ্ট্র হইছে, রাষ্ট্র তো তার অধীনে যারা থাকবে তাদেরকে তো সেবা দিতে হবে। তা সেবা কোথা থেকে দিবে? তাহলে কর ধার্য করো। এই তো চলে আসলো কর, ট্যাক্স, খাজনা, ঠিক আছে। এখন মানুষের কাছে খাজনা নিয়েই মানে রাষ্ট্র কিন্তু জনগণের সেবা করতেছে। এখন ওই রাষ্ট্রের অধীনে যখন ব্যবসা করতে যায়, ওই ব্যবসার কাছ থেকে কিন্তু খাজনা নেওয়া হয়। তো ওই সময় লেইসি ফেয়ার নামে একটা নীতির প্রচলন হয়। মানে রাষ্ট্রগুলো তো অতটা তো বুঝতো না, সবেমাত্র নতুন। মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করা শুরু করে দিল। তো যখন ব্যবসা প্রতিষ্ঠান নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করা শুরু করে দিল, তখন বিষয়টা কেমন হয়ে গেল না, যে জায়গায় 10 টাকা দাম রাখা দরকার সে নিজের ইচ্ছা মতো 20 টাকা রাখা শুরু করে দিল। রাষ্ট্র এখানে তদারকি করলো না বা রাষ্ট্র কোনো পদক্ষেপ নিল না। তাহলে দেশের জনগণ যাদেরকে রক্ষা করার জন্যই রাষ্ট্র করা হলো, তাহলে সেই জায়গায় রাষ্ট্র শোষিত হচ্ছে না। তখন রাষ্ট্র বলল না, এইটার হতে দেওয়া যাবে না। এই নীতির এগেইনস্টে রাষ্ট্র এখন ব্যবসা দাঁড় করাবে। এখন হুট করে যারা ব্যবসা দাঁড় করায় ফেলছে তাদের উপরও তো কোনো জোর দিতে পারতেছে না। যেমন এই যে ট্রাম্প প্রশাসন, ইলন মাস্ক নাকি সবকিছু করছে বা টাকা পয়সা থেকে যা আছে সবকিছু করতেছে, তাই না? প্রত্যেক বছরে তাই হয়েছে, বা ইতিহাস যদি দেখো তাই হয়ে আসছে। মানে ইতিহাস এটাই বলে যে যার কাছে টাকা বেশি সে রাষ্ট্রর সব কিছুই তদারকি করছে। যেমন আমাদের এখন ইলন মাস্ক আমেরিকার সবকিছুতে তদারকি করতেছে, বা ক্ষমতা যার টাকা যার বেশি তারা কিন্তু এগুলো করতেছে। তো ওই জায়গায় রাষ্ট্র চাইলেও ব্যবসা বন্ধ করে দিতে পারেনি। তখন বলছে যে ঠিক আছে, আমরা তো ব্যবসা তাকে বন্ধ করে দিতে পারি না, তাকে তো জোর করে কিছু বলতে পারি না।
তো আমরাও সেম টাইপের ব্যবসা দাঁড় করাই, অর্থাৎ তার কম্পিটিটর হই। ওই সেই সেন্স থেকে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান জন্ম লাভ করে। তো এই জিনিসগুলো গাইড বইগুলোতে নেই। এটা পড়ছো কোথাও? এই যে এটার কথা যে বললাম, লেইসি ফেয়ার, এটা কোথা থেকে আসছে? এর অর্থ কি? এই নীতিটা কোথা থেকে আসলো? এই নীতিটা কার সঙ্গে সম্পর্কিত? রাষ্ট্রীয় ব্যবসার সঙ্গে সম্পর্কিত। তো ওই জায়গা থেকে এই যে দেখো, একচেটিয়া ব্যবসা, এই ব্যবসার বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবসা গঠন করা হয়, লেইসি ফেয়ারের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবসা গঠন করা হয়। ঠিক আছে। এবং একই সঙ্গে রাষ্ট্রীয় ব্যবসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে মিশ্র অর্থনীতি গড়ে তোলা, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা। তাহলে এই যে এখানে ইউনিক ইনফরমেশন গুলো দেখলা, এগুলো একটু মাথায় রাখো। এর বাইরেও আরো এখানে দেখো, রাষ্ট্রীয় ব্যবসা সমাজে ধর্ম বৈষম্য দূর করতে জাতীয় আয়ের সুষম বন্টন করে, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠায় সহায়তা করে। রাষ্ট্রীয় ব্যবসা যদি লোকসান করে সেটাকে জাতীয় ঋণ বলা হয়, এবং এর ফলে জাতীয় ঋণের সৃষ্টি হয়। যদি রাষ্ট্রীয় ব্যবসা লোকসান করে, বাইরে থেকে ঋণ নিয়ে আসা লাগে, তখন জাতীয় ঋণ বেড়ে যায়। এই যে ঋণের দায়, এটা কে বহন করে? জনগণরাই বহন করে। রাষ্ট্র ব্যবসার বিলোপ সাধন নির্ভর করে সরকারের ইচ্ছার উপর অথবা পার্লামেন্টের উপর। বোঝা গেল? এখানে যে ইউনিক ইনফরমেশন গুলো দেখলাম, এবছর এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসার চান্স বেশি আছে। এর বাইরে ওয়াসা পুরাটা দেখবা। বেসিক্যালি প্রধান 4টা শহরে পয় নিষ্কাশন এবং বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্বে যারা আছে তারাই মূলত হচ্ছে ওয়াসা। ওয়াসার পূর্ণরূপ প্রতিষ্ঠিত সাল, ওয়াসা অ্যাক্ট, খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে ওয়াসার প্রধান কাজ কি কি, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। কারণ রিসেন্ট ওয়াসার নিয়োগ নিয়ে একটা নিউজ হইলো না? আশা করি হয়তোবা ওয়াসা থেকে এবছর একটা কোশ্চেন করছে। এর বাইরে মোটামুটি ভাবে আচ্ছা বাংলাদেশ। ভাই, হ্যাঁ, টেলিগ্রাম টেলিফোন বোর্ড আছে। হ্যাঁ, বলো বলো। এই জায়গাটা ওয়াসার দেখবা। পানি উন্নয়ন বোর্ড দুইটা তো এক না নাকি? দুটার কাজ কি একই? না, আলাদা আলাদা। পানি উন্নয়ন বোর্ড আলাদা, ওয়াসা আলাদা। ঠিক আছে। তো এই জায়গাটা দেখবা, বাংলাদেশ টেলিগ্রাম এন্ড টেলিফোন বোর্ড। এখানে সালগুলা দেখবা, অর্ডিন্যান্স গুলো দেখবা। মোটামুটি ভাবে অতটা ইম্পর্টেন্ট না, তারপরে দেখবে এগুলো আসলে গুচ্ছর জন্য বেশি ইম্পর্টেন্ট। রেলওয়ে লাগবে না, বিআরটিসি লাগবে না, এই জায়গাটা লাগবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি অ্যান্ড কর্পোরেশন, এটা কি জিনিস? এই যে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা দেশের পাবলিক সেক্টরের মধ্যে সবচেয়ে বড় কর্পোরেশন, এবং এটা প্রতিষ্ঠিত হয় 1976 সালে। ওকে, জাস্ট এই কয়েকটা জিনিসে বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে মোটামুটি ভাবে তোমাদের পিপিপি পড়তে হবে। এই পিপিপি কি জিনিস? যে প্রাইভেট এবং পাবলিক মিলে যে পার্টনারশিপ বিজনেস করে তাকে আমরা পিপিপি বলবো। এবং এটা কোথায় সর্বপ্রথম উৎপত্তি হয়, এবং বাংলাদেশে এর কোনো আইন আছে কিনা, বাংলাদেশের প্রথম প্রকল্প কোনটি? দেখো এখানে কয়েকটা লাইন আছে, এই কয়েকটা লাইন থেকে বারবার কোশ্চেন করা হয় স্বাভাবিকভাবে। এই জায়গাগুলো একটু দেখো, সাজেশনে কিন্তু এগুলো আছে, এবং এগুলো থেকেই কোশ্চেন পাবা ইনশাল্লাহ। এর বাইরে আমাদের টিউটোরিয়াল সিরিজে একটা চার্ট দেওয়া আছে, সকল ব্যবসা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, আইন অলমোস্ট একসঙ্গে একত্রিত করে দেওয়া আছে। এই যে দেখো, এই চার্ট থেকে ইনশাল্লাহ কোশ্চেন পাবা। তাহলে আমাদের টিউটোরিয়াল সিরিজে সবার শেষে, রাষ্ট্রীয় ব্যবসার শেষে একটা চার্ট আছে, ইনশাল্লাহ এই চার্ট থেকে এবছর কোশ্চেন পাবা। তো এখানে প্রত্যেকটা ধরে ধরে আমি দাগাচ্ছি না বা বলে দিতেছি না, পুরোটাই পড়বা। আমরা এখন সরাসরি যাব আমাদের ক্লাসের সেকেন্ড পেপারে, যে জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করা হবে। আর চতুর্থ ক্লাসে এই অংশগুলো দাগাই দেবো না ইনশাল্লাহ। এর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। সমবায় সমিতি রাষ্ট্র ব্যবসা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আমি বলেই দিলাম 2টা কোশ্চেন পেতে পারো কমসে কম, আর কি এরও বেশিও আসতে পারে। বাকিটা স্যাররা যেভাবে কোশ্চেন করবে তার উপর নির্ভর করবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা বইটা এখান থেকে সাজানো, অর্থাৎ যেটা দরকার সেটা দেওয়া আছে, এবং এই কারণেই এই বই থেকে সব কোশ্চেন কমন আসে। এভাবে নেই বই, ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে দশম টিউটোরিয়াল আছে আজকের পড়াশোনার। আজকে দশম টিউটোরিয়াল আছে, যেটা সেকেন্ড পেপারের অংশ। এবং আমি তোমাদের একটু আগেই দেখালাম যে সেকেন্ড পেপার থেকে এই আজকের লেকচারে যে টপিক দুটো আছে বা 3টা টপিক আছে, এগুলো থেকে বেসিক্যালি বেশি কোশ্চেন করা হয়। আচ্ছা এই ভাই, যে দেখতেছো চার্টের ভিতরে প্রথম একটু যাবেন? অধ্যায়। হ্যাঁ, বলো। আচ্ছা না, দেখেন, সমস্যা নেই, এটা দেখেন তারপর বলতেছি। হুম, বলো, কোশ্চেন থাকলে বলো। সেকেন্ড না, পেপারের বললাম। এই গুডি কয়েকটা
চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার গুলো থেকেই কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন করা হয়। তার মধ্যে আজকে আমরা দুইটা চ্যাপ্টার পড়বো। এখানে ব্যবসার ধারণা, একই সঙ্গে আপনার নীতিমালাকে সংযোজন করছি, পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। জাস্ট কয়েকটা লাইন, কয়েকটা জায়গা দেখবো, সেই কয়েকটা জায়গা থেকে প্রত্যেকবারে কোশ্চেন করে, ওগুলো থেকেই করবে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার কোশ্চেন করতে, মানে পরীক্ষা নেবে, সেখানে কোশ্চেন করবে, গুচ্ছ এখান থেকে কোশ্চেন করবে। বিগত 2020 সালের পর, অর্থাৎ এই বই পাবলিশ হওয়ার পর, যে কোশ্চেন যে বিশ্ববিদ্যালয়ে করছে না কেন, এগুলোর ভিতর থেকে আছে হাজার হাজার ইনফরমেশন আছে, জাস্ট দেখবা 2-2.5 পৃষ্ঠার মধ্যে এই অংশটা কভার করা আছে, এর মধ্যে থেকে সব আসতেছে। ওকে, তো এখানে ব্যবস্থাপনার ধারণা দেওয়া আছে। মূলত ব্যবস্থাপনা মানবীয় এবং অমানবীয় উপকরণগুলো কি করে, একত্রে সমন্বয় করে করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন প্ল্যান, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনার এই কাজটা করে থাকেন। তো এই সংজ্ঞাটা একটু দেখিও, এবং ব্যবস্থাপনা যে মানবীয় অমানবীয় অংশ নিয়ে কাজ করে, এটা মাথায় রাখবা। ওকে, আমি একটু কল ধরি আমার। ক্লাস কি শেষ? আরে ভাইয়ার একটা ফোন আসছে, একটু ওয়েট করো, কথা বলো না। আচ্ছা, নাও, একটু ইমার্জেন্সি কল ছিল তো। আচ্ছা, বুঝতে পারছো তো যেগুলো বলতেছি? মানে আমি চাচ্ছি আপাতত তোমাদের সবার আগে মূল যে জায়গাগুলো আছে সেগুলো দাগাই দেই, তোমরা দেখো, এই জায়গাগুলো পড়বা বেসিক্যালি। এরপর যদি কারো কোশ্চেন থাকে, কোশ্চেন করার সুযোগ দিতেছি, কোশ্চেন করে নিও, ঠিক আছে? এরপর ক্লাস শেষ করে আরো কোশ্চেন করার সুযোগ দিব, ঠিক আছে? ইয়েস স্যার, আপনি আপনার মতো মানে হ্যাঁ, কন্টিনিউ করেন, প্রবলেম হলে আচ্ছা, জানাবো। এই কারণে তাড়াতাড়ি যাচ্ছে একটু। এছাড়া তোমরা এখানে দেখো ব্যবস্থাপনা সার্বজনীন, এর ব্যাখ্যাটা কে দিয়েছে, কোথা থেকে আসছে, এই জায়গাগুলো দেখবা। এখন আপাতত দেখে নাও, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, জাস্ট নর্মালি দেখবা। সাজেশন অংশে যে জিনিসগুলো আমি দাগাই দিছি, সম্ভবত গত বছর এই জায়গা থেকে কোশ্চেন করছে, এটা স্কিপ করছে। গত বছর এই কোশ্চেনটা করেছিল। এই মানুষ, মানুষ হচ্ছে আমাদের ব্যবস্থাপনা 6টা উপকরণের মধ্যে এমন একটা উপকরণ যেটা বাকি উপকরণগুলোকে কাজে লাগে, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ঝামেলাঘর, তাই না? এটা তো জানো যে মানুষই হচ্ছে একটা ব্যবসা সংগঠনের মূল বিষয়বস্তু, সেটাই বাকি উপাদানগুলোকে কাজে লাগায়, একে নিয়ন্ত্রণ করা সবচেয়ে জটিল। হ্যাঁ, এগুলো কিন্তু বারবার কোশ্চেনে আসে। তো আমাদের ব্যবস্থাপনার 6টা উপকরণ আছে। সেই 6টা উপকরণ সম্পর্কে প্রথম ধারণা দেন টেরিয়ান ফ্রাঙ্কলিন নামে একজন ব্যবস্থাপনা বিশরদ পণ্ডিত। উনি বলছে যে ব্যবস্থাপনার উপকরণ মূলত 6টা। এই 6টা উপকরণেই মূলত কি করা হয়, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের ব্যবহার করা হয় আর কি। এবং এই 6টা জিনিসই ব্যবহার করার জন্য আমরা পরিকল্পনা করি, সংগঠন করি, কর্মী সংস্থান করি, প্রেরণা, নির্দেশনা যা আছে সবকিছুই করি, অর্থাৎ সবকিছুই 6টা উপকরণকে কেন্দ্র করেই হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সিরিয়াস টপিকস হচ্ছে মানুষ, যেটা গতবারের সময় কোশ্চেন আসছিল। এখানে দেখো ডিটেল সবকিছু দেওয়া আছে, তো তোমরা এই জায়গাটা পড়িও। যদিও এবার এই জায়গা থেকে কোশ্চেন আসার চান্স খুবই কম আছে। এভাবেই কোশ্চেন করে, নিচের কোনটি ম্যানেজমেন্টের উপকরণের বহির্ভূত উপাদান? তাহলে তোমাদের এই 6M মুখস্থ রাখতে হবে টানা। তো আশা করি আসবে না, কোশ্চেন করতে পারে এই জায়গাগুলো থেকে। ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রম বিকাশ, প্রাচীন যুগ,
প্রাচীন যুগের মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে, তার মধ্যে এই এতটুকু ইনফরমেশন এক জায়গায় আমি অ্যাকুমুলেট করে দিলাম, এগুলো থেকে ইনশাল্লাহ কোশ্চেন আসবে। যেমন ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা, এবং এই প্রাচীন যুগে চুক্তি, অংশীদারিত্ব, চুক্তিবদ্ধ নোট, কোড অফ হামুরাবি চালু করা হয়, এবং এটা কে চালু করে? ব্যাবিলিয়ন সভ্যতা। এবং এইখান থেকে একটা ইউনিক কোশ্চেন তোমাদের আমি বলি, যদি আমি বলি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের জনককে, আমরা কিন্তু বলতে পারি যেটা কোনো গাইড বই নেই, সেটা হলো ব্যাবিলিয়ন সভ্যতা। কারণ এই ব্যাবিলিয়ন সভ্যতাতে অংশীদারিত্ব, চুক্তি, এই কনসেপ্টটা আসে। এবং আমরা কিন্তু খুব ভালোভাবে জানি যে প্রাচীন যুগে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের উৎপত্তি ঘটে, তাই না? দেখছো মিল, দেখছো? তাহলে এটা কিন্তু আসতেও পারে। এর বাইরে দেখো, আমাদের হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন সামরিক গ্রন্থ, এটা তোমাদের মুখস্থ করতে হবে, আর্ট অফ ওয়ার। এছাড়া আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্নয়ন অথবা সূতিকাগার বলা হয় গ্রিক সভ্যতায়, গ্রিক সভ্যতাকে, অর্থাৎ ব্যবস্থাপনার কনসেপ্টটা আসে গ্রিক সভ্যতার কাছ থেকে। এই কারণে তাদেরকে প্রথম গণতান্ত্রিক ব্যবস্থাপনার জনক, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার, এই যে এই জায়গাটা নিয়ে একটু কথা আছে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর, তাই না? কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনার শিকড়, মানে ভিত্তি স্থাপন করে কিন্তু গ্রিক সভ্যতা। বুঝা গেল? এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া দেখো, ব্যবস্থাপনাকে স্বতন্ত্র ও পৃথক জ্ঞানের শাখা বা কাজ হিসেবে উল্লেখ করেছেন সক্রেটিস, এবং এইটাকে পৃথক এবং স্বতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করছে আবার হচ্ছে আমাদের হেনরি ফেওয়াল। দেখো কনফ্লিক্ট, দেখো। তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেইলর, কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনার শিকড় প্রতিস্থাপন করে কিন্তু গ্রিক সভ্যতা। ব্যবস্থাপনাকে স্বতন্ত্র এবং পৃথক জ্ঞানের শাখা হিসেবে উল্লেখ করছে হচ্ছে সক্রেটিস, কিন্তু ওইটাকে প্রতিষ্ঠা করছে আমাদের হেনরি ফেওয়াল। খুবই ক্রিটিক্যাল জায়গা, এবং মজার বিষয় হচ্ছে এই জায়গাগুলো থেকে যখন কোশ্চেন করা হবে, দেখবা ম্যাক্সিমাম টিচাররা এই কোশ্চেনের উত্তর ভুল করতেছে, তোমরাও ভুল করবা। তাহলে এইখানে কি ইউনিক কিছু জানলা না? আপাতত এতটুকুই শুধু জানো, পড়ো। এছাড়া ওই প্রাচীন যুগে বিশ্বে প্রথম অন দা ওয়ের, এছাড়া আচ্ছা স্যার, শ্রম বিভাগের ধারণা আর কি আসে। যদিও শ্রম বিভাগের ধারণা নিয়ে একটু কি আছে, ঝামেলা আছে, আছে না? যে শ্রম বিভাগের ধারণা কে প্রথম দেয়? শ্রম বিভাগের ধারণাটা আসে মূলত হচ্ছে গ্রিক সভ্যতা থেকে ভাই আপনার সর্বপ্রথম। একটা মাইক্রোফোন আপনার অফ রাখেন। কথা রিপিট হচ্ছে স্যার, কথা শুনতে পাচ্ছি না। একটা মাইক্রোফোন অফ রাখেন। ও আচ্ছা, আমার এখান থেকে হচ্ছে। তাহলে শ্রম বিভাগের ধারণাটা আসে কিন্তু গ্রিক সভ্যতা থেকে। এরপর শ্রম বিভাগের জনক আসতেছে আমাদের এখানে, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে রবার্ট ওয়েন। আবার শ্রম বিভাগের নিয়ে কাজ করছে হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেইলর। মূলত এই জায়গার উপর ডিপেন্ড করেই দেখবা যে কোশ্চেনে উত্তর এককজন এককটা কাটে। কিন্তু এই শ্রম বিভাগের ধারণাটা প্রথম আছে গ্রিক সভ্যতার জায়গা থেকে। এর বাইরে আমরা চলে যাব হচ্ছে মধ্যযুগে। মধ্যযুগে এখানে আরো কিছু ইনফরমেশন আছে, মধ্যযুগটা স্কিপ করতে পারো। তবে এইখানে একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে ইউটোপিয়া। এখানে মূলত অপচয় রোধ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করার উপায় নিয়ে কথা বলা আছে। অর্থাৎ উৎপাদনশীলতা, মার্কেটিং এ তো আমরা পড়ছি, উৎপাদনশীলতা কম ইনপুট ব্যবহার করে আউটপুট বেশি করা। 5 টাকার জিনিস আগে লাগতো, সেটা এখন 2 টাকার জিনিস লাগে। তুমি আগে মানে 100টা উৎপাদন করতে, সেম এখনো 100টা করতেছো, ওটাই কিন্তু উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছে হচ্ছে থমাস মুর। তার মানে ম্যানেজমেন্টে, সরি, কি বলে, মার্কেটিং এ, মার্কেটিং বই কিন্তু কোথাও লেখা নাই যে উৎপাদনশীলতার জনক হচ্ছে থমাস মুর। পাইছো কোথাও? তা মাথায় রেখো। তাহলে ইউটোপিয়া গ্রন্থে থমাস মুর মূলত উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এর বাইরে আমাদের এই জিনিসটা দেখতে হবে, যদিও এই জায়গা থেকে আর একটা ইউনিক কোশ্চেন আসে, সেটা কোনটা? সাল। সালের উপর ভিত্তি করে বলে অমুক সময়ের মধ্যে কোন বিজ্ঞানী ছিল, বা অমুক সময়ের মধ্যে কোন বিজ্ঞানী। তো এইটা আমি এখানে নতুন এডিশনে অ্যাড করব। তো আমি তোমাদের যেটা বলবো,
সেটা হচ্ছে তোমাদের কাছে একাডেমিক যদি কোনো বই থাকে সেই সালটা একটু সমন্বয় করিও, কারণ গুচ্ছ এভাবে কিন্তু কোশ্চেন করছিল। তাহলে আমাদের শিল্প বিপ্লব কাল, সেই শিল্প বিপ্লব কালে এখানেও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবা, যেমন হচ্ছে ক্ষমতা উৎস তত্ত্বের জনক জেমস স্টুয়ার্ট। এছাড়া ওয়েলথ অফ নেশন কত সালে প্রকাশিত হয় এবং এই বইয়ের রাইটার কে। এবং এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে, ওয়েলথ অফ নেশনে এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় ছিল হচ্ছে শ্রম বিভাগ। এবং সমুদ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা করছিল যে শ্রম বিভাগের জনক কে। কি পড়ছো, এটা নিয়ে কনফ্লিক্ট আছে না? বলো, এই শ্রম বিভাগের জনক নিয়ে কনফ্লিক্ট আছে না তোমাদের? কথা বলো, আছে না? তোমরা একটু একটু তোমাদের বইয়ে ভিন্ন ভিন্ন উত্তর দেওয়া আছে না? ভ্যারিয়েশনটা একটু আলাদাই মনে হয় আসলে, মানে মাথার মধ্যে মানে এলোমেলো হয়ে যায় ব্যাপারটা। এইখানে দেখো শ্রম বিভাগের জনক কে, এইটা নিয়ে প্রত্যেকটা গাইড বইয়ে দেখবা দুইটা ভিন্ন উত্তর দেওয়া আছে। তাহলে আমি এখানে তিনটা জায়গা দেখাবো। একটা দেখালাম যে শ্রম বিভাগের ধারণা সর্বপ্রথম গ্রিক সভ্যতা দিয়েছে, এরপর চলে আসতে হচ্ছে অ্যাডাম স্মিথ, সে তার ওয়েলথ অফ নেশন বইয়ে শ্রম বিভাগ নিয়ে কথা বলছে। এবং আমরা আরো পাবো, একটু পরে আসতেছি। এছাড়া দেখো আমাদের এখানে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনা এবং সমবায় আন্দোলনের জনক হচ্ছে রবার্ট ওয়েন, এগুলো মুখস্থ করতে হবে। এবং এই রবার্ট ওয়েন এ নিউ ভিউ অফ সোসাইটি নামক গ্রন্থটা রচনা করেন, এবং ঠিক এই জায়গায় এই সমবায় আন্দোলন, তারপরে শ্রমিকদের ন্যায্য অধিকার, এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলছেন। এবং এই রবার্ট ওয়েন এই বইটাতে একটা ইন্টারেস্টিং লাইন বা ইন্টারেস্টিং বিষয়ের উপর উনি ফোকাস করছে। উনি বলছে ব্যবস্থাপনার যে 6 ধরনের উপকরণ আছে অথবা আরো যত উপকরণ আছে, এর মধ্যে মানব সম্পদে বিনিয়োগ করা বেশি লাভজনক। যত সম্পদ আছে সেই সম্পদ থেকে যদি 10 টাকা লাভ করেন, মানব সম্পদে বিনিয়োগ করলে সেটা 20 টাকা লাভ হবে। এটাই বলছে যে কয়েক গুণ বেশি লাভজনক। এটা কে বলছে? রবার্ট ওয়েন বলছে। কে কোশ্চেনটা করছে? প্রথম ফ্রেশ কোশ্চেন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটাকে কেউ কোশ্চেন করেনি এটা নিয়ে। তাহলে এখানে যে লাইনগুলো দেখতেছো, এই লাইনগুলা তুলে দিয়ে হুবহু কোশ্চেন করবে, মুখস্থ করে নিও। এই জায়গায় এখন আমি খুব ভালোভাবে জানি অনেক আননেসেসারি ইনফরমেশন আছে, সব বাদ দিয়ে যা দেখালাম এতটুকু দেখিও। এর বাইরে তোমরা আরো কিছু ইনফরমেশন দেখো। এর মধ্যে এই ম্যানেজমেন্টের একটা ইকুয়েশন আছে, ম্যানেজ প্লাস ম্যান প্লাস টি টেকফুল। এটা কে প্রণয়ন করেন? এল অ্যাপোলি এবং রুই বায়ার্স। এমন নামে একজন, দুইজন, সরি এখানে দুইজন আছে, দুইজন ব্যবস্থাপনা বিশারদ, তারা ম্যানেজমেন্ট শব্দটাকে একটা ইকুয়েশনে কনভার্ট করে ফেলছে। এর বাইরে তোমরা এখানে মোটামুটি ভাবে এই যে ব্যবস্থাপনার ইনপুট, মৌলিক বা কাজের ভিত্তি বলা হয় পরিকল্পনাকে, আউটপুট শেষ উপাদান বা ফলাবর্তন বলা হয় নিয়ন্ত্রণকে, আর পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, ব্যবস্থাপনার প্রস্তুতিমূলক কাজ, আর বাকিগুলো সম্ভবত নিয়ন্ত্রণমূলক কাজ। হ্যাঁ, তদারকি বা ব্যবস্থাপকের কাজ, এমন সামথিং। এছাড়া বাকি যে তথ্যগুলো আছে এগুলো আপাতত লাগবে না। তো মোটামুটি ভাবে এখানে যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলা তোমাদের পড়তে হবে। তো এই জায়গা নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে, ইউনিক কোনো তথ্য যেটা জানার আছে বা কনফ্লিক্ট আছে ব্যবস্থাপনার ইতিহাস সংশ্লিষ্ট বিষয়ে? যদি থাকে কোশ্চেন করো, আচ্ছা ভাই। তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্টে যাবো। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, মুসা আলাহিসাল্লামের ইসলামের ব্যবস্থাপনা এই অবদানটা কি, এটা আমি খালিকুজ্জামানের বইতে পাইছিলাম কিন্তু এখানে দেখলাম নাই। না নেই, ওগুলা আসে জরুরি? না। আরে না, ওগুলো ওইগুলো এমনি। ইম্পর্টেন্ট না। বললাম না, আননেসেসারি অনেক তথ্য আছে, অনেক আছে, মানে মাথা হ্যাং করে দিবে। তোমাদের বড় ভাইরা ক্লাসে মাথা হ্যাং করে দেয়, দেয় না এই অংশটা পড়াইতে আইসা? এমন কোন টিচার পাইছো কোচিং প্রতিষ্ঠানে, সবাই কম বেশি তো আছো, যে এই অংশটা সুন্দরভাবে কেউ পড়াইতে পারছে? এত ইনফরমেশন আছে, লাগে না। এখানে যা দিয়েছি এগুলা থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ। ওকে, আমরা জি ভাই, ঠিক পরবর্তী আছে। অংশে আসি। ইউনিট 2, ব্যবস্থাপনার স্তর। ঠিক এই জায়গা থেকে এবার কোশ্চেন করবে। আমাদের ব্যবস্থাপনার স্তর মূলত হলো 3টা: নিম্ন স্তর, মধ্য স্তর, উচ্চ স্তর। এই স্তরটাকে আবার আমরা দুভাগে ভাগ করছি, একটা হলো প্রশাসন, এই হলো প্রশাসন, আর এই হলো ব্যবস্থাপনা। তো মূলত উচ্চ স্তরটাকে আমরা প্রশাসন বলবো,
এবং মধ্যম এবং নিম্ন স্তরটাকে আমরা ব্যবস্থাপনা বলবো। এবং মজার ইন্টারেস্টিং বিষয় এখান থেকে একটু বুঝাই দিই, এই পুরা জায়গার মধ্যে যারা আছে না, সবাই হচ্ছে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। তোমরা এই যে কোনটা অভ্যন্তরীণ কোনটা বাহ্যিক তথ্য ব্যবহারকারী মুখস্থ করো বা বুঝতে পারো না, এইটা থেকে মুখস্থ করে নিও। তাহলে এই ব্যবস্থাপনার ভিতরে যারা আছে, ব্যবস্থাপনা স্তরের ভিতরে যারা আছে, সবাই অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে। তাহলে এখানে প্রশাসন কি কাজ করে, ব্যবস্থাপনা কি কাজ করে, এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে আছে বলার বাইরে। যেমন প্রশাসন ব্যবস্থাপনার উচ্চ স্তর, প্রশাসন সম্পর্কে সর্বপ্রথম ধারণা আসে যুক্তরাষ্ট্রে। এই প্রশাসনেই মূলত কি করে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য নীতিমালা নির্ধারণ করে। তাহলে বাস্তবায়ন কে করে, ব্যবস্থাপনা। এছাড়া আরো দেখো, প্রশাসন প্রতিষ্ঠানের কাঠামো প্রণয়ন করে, প্রশাসন ব্যবস্থাপনা পরিচালনা কাজ করে, প্রশাসনের জন্য মানসিক শ্রমের প্রয়োজন পড়ে। এই প্রশাসনে যারা থাকে তারা শেয়ার হোল্ডারদের কাছে দায়ী থাকে। এই প্রশাসনকে একটা প্রতিষ্ঠানের মস্তিষ্ক তুলনা করা হয়েছে। প্রশাসনের কাজ যারা করে তাদেরকে আমরা নির্বাহী বলবো। তাহলে এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলা একদম মুখস্থ করে ফেলি। এছাড়া ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখো, মধ্যম নিম্ন স্তর মিলে ব্যবস্থাপনা, এরা মূলত আমাদের প্রতিষ্ঠানের গৃহীত নীতিমালা গুলো বাস্তবায়ন করে থাকে। এছাড়া আমাদের হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক তত্ত্বাবধায়কের পর্যায়ে বলা হয়, অর্থাৎ হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপককে তত্ত্বাবধায়কের পর্যায়ে বলা হয়, এরা মূলত তদারকির কাজটা করে থাকে। এর বাইরে দেখো, ব্যবস্থাপককে একটা প্রতিষ্ঠানের চোখের সঙ্গে তুলনা করা হয়েছে। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাঠামো বাস্তবায়ন করে, তাহলে কাঠামো প্রণয়ন করা প্রশাসন, ব্যবস্থাপনা সেটাকে বাস্তবায়ন করে। তাহলে এখানে যে ইনফরমেশন গুলো দেখতেছো, এছাড়া এই যে দেখো, ব্যবস্থাপনার কাজের জন্য শারীরিক মানসিক উভয় ধরনের শ্রমের প্রয়োজন পড়ে। তো ঠিক এই জায়গায় দেখবা ব্যবস্থাপনার ক্ষেত্রে 4 ধরনের দক্ষতা আছে। গত বছর দক্ষতা থেকে কোশ্চেন করছে, এবছর আসবে না, স্তর থেকে ইনশাল্লাহ কোশ্চেন করবে, ইতিহাস থেকে কোশ্চেন করার চান্স আছে, অথবা এই পরবর্তী এই চার্ট গুলো থেকে কোশ্চেন করবে। ব্যবস্থাপনা উন্নয়নে ব্যবস্থাপনা বিশারদদের অবদান। তো সর্বপ্রথম আমরা এফডব্লিউ টেইলরকে দিয়েছি, এফডব্লিউ টেইলরের অনেক ইনফরমেশন আছে, তার মধ্যে এই ইনফরমেশন গুলো গুরুত্ব। বিগত 4-5 বছর থেকে এই জায়গাগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেনি, ইনশাল্লাহ একদম হুবহু কোশ্চেন কমন পাবা। তাহলে এফডব্লিউ টেইলর এ হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, কার্যভিত্তিক সংগঠনের জনক, শিল্প প্রকৌশলের জনক। এবার আসো, কার্য বিভাজন, শ্রম বিভাগ সম্পর্কে প্রথম ধারণা দেন এফডব্লিউ টেইলর। আবার কিন্তু আমরা পাইছি শ্রম বিভাগ। তাহলে শ্রম বিভাগের ধারণা দেখলাম গ্রিক সভ্যতা দিয়েছে, শ্রম বিভাগের ওপর বই লিখছে হচ্ছে ওয়েলথ অফ নেশন অ্যাডাম স্মিথ, অথচ শ্রম বিভাগের প্রথম ধারণা দেয় আবার এফডব্লিউ টেইলর। আমি জানি না বইগুলোতে কেন এই ধরনের ইনফরমেশন, আমিও সেম দিয়েছি, কিন্তু এই জায়গাটা ক্লিয়ার করার জন্য আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, এই শ্রম বিভাগ বলতে আসলে কার্য বিভাজনকে বোঝাচ্ছে। অর্থাৎ শ্রম বিভাগের আধুনিক যে কনসেপ্ট, বৈজ্ঞানিক কনসেপ্ট কার্য বিভাজন, সেইটা সম্পর্কে ধারণা দেয় এফডব্লিউ টেইলর। আর প্রাচীন যে কনসেপ্টটা শ্রম বিভাগ, যে আমরা কাজ অনুসারে একটা শ্রম বিভাগ করব, আর ব্যক্তি অনুসারে কিন্তু শ্রম বিভাগ করব। তাহলে ব্যক্তি অনুসারে যেটা, সেটা প্রাচীন মতবাদ, যেটা অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন বইটাতে আর কি ব্যাখ্যা করছে। আর এফডব্লিউ টেইলর কার্য বিভাজনের ভিত্তিতে শ্রম বিভাগের ধারণাটা বর্ণনা করছে, এবং এই দৃষ্টিকোণ থেকে তাকে মূলত শ্রম বিভাগের জনক বলা হয়। বোঝা গেল? এই কারণেই তোমরা কনফ্লিক্ট দেখবে যে অ্যাডাম স্মিথ না এফডব্লিউ টেইলর। তো একক সময় একক বিশ্ববিদ্যালয় একক উত্তর নেয়, বা আমরাও গাইড বইগুলোতে একক ধরনের উত্তর দিয়েছি। তো মূলত এই 3টা জায়গা থেকে স্পষ্ট ধারণা দাও। যদি তোমাদের কোশ্চেনে আসে যে এফডব্লিউ মানে শ্রম বিভাগের জনককে, আধুনিক শ্রম বিভাগের জনককে, তখন এফডব্লিউ টেইলর দিবা। আর নর্মাল ভাবে যদি শ্রম বিভাগের কথা বলে তাহলে অ্যাডাম স্মিথ দিতে পারো। আর এছাড়া কার্য বিভাগের বিভাগের যদি জনকের কথা বলে তাহলে এফডব্লিউ টেইলর দিবা। এর বাইরে এফডব্লিউ টেইলরের প্রথম প্রকাশিত বই যেগুলো আছে সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এখানে আরো কিছু ইনফরমেশন আছে, কার্যভিত্তিক, ফোরম্যানশিপ, পার্থক্যমূলক, ফুরন মজুরি প্রথার প্রবর্তক কিন্তু এফডব্লিউ টেইলর। এখানে এই যে ব্যবস্থাপনা 4টা বৈজ্ঞানিক নীতি প্রণয়ন করছে এফডব্লিউ টেইলর, এই 4টা নীতি মুখস্থ করিও, ঠিক আছে? ওর মূল প্রতিপাদ্য বিষয় দিয়ে কোশ্চেন সাজানো হতে পারে। এবার আসি আমাদের হেনি ফেল।
তিনি আধুনিক ব্যবস্থাপনার জনক, প্রশাসন তত্ত্বের জনক, ব্যবস্থাপকীয় তথ্যধারার অগ্রদূত। এছাড়া দেখো, ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা বা পাঠ্যযোগ্য শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেন কিন্তু হেনরি ফেয়ল। যেখানে আমরা দেখলাম ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা হিসেবে উল্লেখ করছে কিন্তু সক্রেটিস, আর ওটাকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ক্লাস করছে কিন্তু করতে হেনরি পারবেন ফেয়ল। কিসের মাধ্যমে? জায়গা আছে কিনা আর বইটার মাধ্যমে। অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি ইট জেনারেলি, এর বানানটা দেখো। আর এইটা কিন্তু ফরাসি ভাষা, ওইটা ইংরেজিতে এই নামটা ধারণ করছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই সালগুলো কত সালে, এগুলো মুখস্থ করতে হবে ভাই, উপায় নেই, কোনো ছন্দবন্ধ দিয়ে এখানে কাজ হবে না, তোমাকে মুখস্থ করতে হবে। এখানে দেখো 14টা নীতি প্রণয়ন করছে, যেগুলোকে ব্যবস্থাপনার বাতিঘর বলা হচ্ছে। এছাড়া উনি কার্যভিত্তিক ব্যবস্থাপকের 16টা দায়িত্বের কথা বলছে। শিল্পের কাজকে 6 ভাগে ভাগ করছে, ব্যবস্থাপনার কাজকে 5 ভাগে ভাগ করছে। আমাদের হেনরি ফেয়ল, যেখানে আমরা ব্যবস্থাপনার কাজ জানি 7টা, সেখানে উনি বলছে ব্যবস্থাপনার কাজ হচ্ছে 5টা। বাদ পড়ে গেছে কর্মী সংস্থান এবং প্রেষণা। বোঝা গেল? এই যে ইউনিক ইনফরমেশন গুলা তোমরা দেখতেছো, এইগুলা সম্পর্কে তোমাদের একটু সচেতন হতে হবে। এখন হেনরি ফেল এফডব্লিউ নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, জিজ্ঞেস করতে পারো। কিছু জানার আছে? না স্যার, আপনি কন্টিনিউ করেন, আচ্ছা, জানা থাকলে প্রশ্ন করবো। এরপর দেখো অতিরিক্ত কিছু ইনফরমেশন আছে, যেখানে একটা চার্ট দেওয়া আছে। এই চার্টে মূলত আরো যারা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে তাদের বিষয়ে এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো তোমাদের গাইড বইগুলোতে যে চার্টটা আছে, সেই চার্টটাতে দেখবা অগোছালো আননেসেসারি ভাবে জিনিসগুলা দেওয়া আছে, কিন্তু এখানে আমি আলাদা করে দিয়েছি। এই যে হেনরি ফেল, এফডব্লিউ টেইলর আলাদা, ওদের যেহেতু বেশি ইনফরমেশন। বাকি যারা, দেখো খুব সুন্দর করে আলাদা আলাদা করে দেওয়া আছে। নিশ্চিত থাকো এই জায়গা থেকে এবার কোশ্চেন পাবা, নিশ্চিত। ওকে, কোনটা আসবে আমি জানি না, কিন্তু কোশ্চেন আসবে। তো এখানে বোঝানোর মতো কিছু নাই, পড়ে মুখস্থ করতে হবে, বারবার পড়তে হবে, পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। এর বাইরে আমাদের মোটামুটি ভাবে পরবর্তী যে টিউটোরিয়ালটা আছে, টিউটোরিয়াল নাম্বার 11, এখানে হচ্ছে আমাদের ব্যবস্থাপনার নীতিমালাগুলো নিয়ে কথা বলা আছে। তাহলে ব্যবস্থাপনার নীতিমালাগুলো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 14টা নীতি, 14টা নীতি মুখস্থ রাখতে হবে। এই প্রশ্ন এভাবেই করবে যে নিচের কোনটি ব্যবস্থাপনার নীতিমালার বহির্ভূত উপাদান, নিচের কোনটি ব্যবস্থাপনার নীতিমালার অন্তর্ভুক্ত নয়। তাহলে এই জিনিসগুলো একদম মুখস্থ রাখো। তো তোমরা যদি ছন্দ করে মুখস্থ রাখো, আমি ভাই কখনো ছন্দ দিয়ে এই জিনিসটা মুখস্থ রাখতে পারি নাই। আমি বড় বড়ই বলবো, বারবার 2-3 বার লেখো, বারবার পড়ো, দেখবা এর ক্রমটা সহকারে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই নীতিমালাগুলোর মধ্যে থেকে তোমরা আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য, এছাড়া জোড়া মহীশুকল নীতি, এই 3টা নীতির উপর একটু গুরুত্ব দাও, থিওরি কনসেপ্ট গুলোর উপর গুরুত্ব দাও। এর বাইরে কার্য বিভাগ, কর্তৃত্ব এবং দায়িত্ব, এই 2টা জিনিসের উপর গুরুত্ব দাও। মানে এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানো, যে এই জিনিসগুলো কি। যেমন আমাদের আদেশের ঐক্য, আদেশদাতা একজন হবে। নির্দেশনার ঐক্য, পূর্ববর্তী নির্দেশনার সঙ্গে এবছরের নির্দেশনার মিল থাকবে। জোড়া মহীশুকল নীতি, উপর থেকে নিচে নিচে আদেশগুলো আসবে। তাহলে এই জায়গাতে মূলত আরো ইনফরমেশন আছে। যেমন আদেশদাতা যখন একজন হবে, সে অবশ্যই উপরে থাকতে হবে, সে যে আদেশটা দেবে সেটা উপর থেকে নিচে আসবে। এইটার মাধ্যমে কর্তৃত্ব প্রবাহ নির্দেশ করতেছে, অর্থাৎ জোড়াময় সকল নীতির মাধ্যমে কর্তৃত্ব অথবা ক্ষমতা প্রবাহ নির্দেশ করে। ওকে, এই ইনফরমেশন গুলা তোমাদের একটু মাথায় রাখতে হবে। ওই সেম জিনিস এখানে প্রত্যেকটা নীতিমালা নিয়ে আমি ব্যাখ্যা দিছি। এই যে দেখো কতবার রিপিট হয়েছে কোশ্চেন গুলা, এই লাইনগুলোর মূল কনসেপ্ট তোমাদের মুখস্থ করতে হবে। এর বাইরে কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীয়করণ, মূলত কেন্দ্রীয়করণ হচ্ছে হেনরি ফেয়লের নীতি, বিকেন্দ্রীয়করণ হেনরি ফেয়লের নীতি নয়। এই কোশ্চেনটা যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয় করেছিল, সম্ভবত 17 না 18 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কোশ্চেনটা করে। এর আগ পর্যন্ত সবাই কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীয়করণ উভয় হেনরি ফেয়লের নীতি হিসেবেই বলতো। ঠিক আছে, সবাই এটা ভুল লিখতো, ভুল পড়াতো। স্টিল খালেকুজ্জামান স্যারের বই মনে হয় এখনো ভুল আছে। এটা আছে কি এখনো, না কারেকশন করে ফেলছে না ভাই, উনি এটা? কারেকশন করে না, খুব সম্ভবত ভুলই আছে। দেখিও তো কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীয়করণ এক জায়গায় আছে কিনা, সম্ভবত থাকার কথা, কিন্তু বিকেন্দ্রীয়করণ হেনরি ফেয়লের নীতির মধ্যে নেই। এইগুলা আসলে কোথায় পাবা?
এই জিনিসগুলো আসলে যেহেতু ইংরেজিতে লেখা হয়েছে, আমাদের এই যে ম্যানেজমেন্ট বইগুলো যারা লিখছে, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এই প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের উপর বই আছে, ওই বইটার বাংলা অনুবাদেই মূলত এই বইগুলা। এর মধ্যে খালেকুজ্জামান স্যার সর্বোচ্চ সমন্বয় করছে, এ কারণে তার বইটা বেস্ট। ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি ভাবে এই হলো বিষয়। এর বাইরে এই যে দেখো শৃঙ্খলার নীতি, এইটা কি জিনিস? যে যে জায়গার জন্য উপযুক্ত তাকে সেই জায়গায় বসাইতে হবে। আর হেনরি ফেওল শৃঙ্খলা বলতে মানুষের শৃঙ্খলা বা মানব সম্পদের শৃঙ্খলাকে বোঝাইছে। তাহলে এখানে যে ব্যাখ্যাগুলো দিয়ে প্রত্যেকটা নীতিমালা আমি ব্যাখ্যা করে দিয়েছি, এই লাইনগুলো পড়িও, কারণ লাইনগুলোর ভিতরে ভিতরে কি আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য আছে। এই যে দেখো প্রত্যেকটা লাইনের ভিতরে ভিতরে কি আছে, ইম্পর্টেন্ট কথা গেল। তাহলে মোটামুটি ভাবে আমাদের 12 নম্বর টিউটোরিয়াল যেটা, সেটাও শেষের দিকে। আমাদের ইউনিট 2 আজকের লেকচারের শেষ অংশ। এগুলো আর নর্মালি দেখে নিবা, নর্মালি দরকার নাই। এখানে পরিকল্পনার সংশ্লিষ্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে, নর্মালি দেখে নিও। মনে হয় না এগুলো থেকে কোশ্চেন আসবে। এই তো এই 2টা লাইন দেখবে, একটা উড়াই দিয়ে কোশ্চেন করছে। তাহলে পরিকল্পনার প্রথম ধাপ বর্তমানের আলোকে ভবিষ্যৎ সুযোগ সুবিধা নির্ধারণ, আর সর্বশেষ ধাপ হচ্ছে কার্যকারিতা মূল্যায়ন এবং সংশোধন। এই 2টা থেকে দেখবা কোশ্চেন করবে। এবং এখানে একটা কথা বলি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, এই সাবজেক্ট গুলোতে যত প্রক্রিয়া আছে, এর প্রথম ধাপ এবং শেষ ধাপ পড়ে যাবা, ইনশাল্লাহ কোশ্চেন কমন পাবা। ওকে। এর বাইরে তোমাদের পড়ার জন্য যে অংশটা দিয়েছি, সেটা হচ্ছে আমাদের পরিকল্পনা প্রকারভেদ। স্থায়ী পরিকল্পনা আছে, একাত্মক পরিকল্পনা আছে। তাহলে স্থায়ী পরিকল্পনা থেকে গতবার কোশ্চেন করছিল, এগুলাও তোমরা ছন্দ দিয়ে মুখস্থ রাখো। আমি বলবো ছন্দ না, বরঞ্চ বারবার একটু পড়ো, প্র্যাকটিস করো, দেখবো অটো মুখস্থ হবে। তো এই নীতি কি, প্রক্রিয়া কি, আদর্শ কি, কৌশল কি, রীতি কি, এর বেসিক কনসেপ্ট থেকে আজ পর্যন্ত কিন্তু তেমন কোশ্চেন করেনি। কোশ্চেন কিভাবে করছে, স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত নিচের কোনটি, স্থায়ী পরিকল্পনার বহির্ভূত উপাদান নিচের কোনটি। তাহলে নর্মালি এই মূল জিনিসগুলো একটু মাথায় রাখলেই হলো। এর বাইরে এদের উদাহরণ আছে, যেমন এই যে সিগারেট খাওয়া যাবে না, শুধু নগদে আমরা পণ্য বিক্রি করব, এই যে বিষয়গুলো আছে, এগুলোর উপর দিয়ে তোমাদের কোশ্চেন কিন্তু করে। তো আমি এতটুকু নিশ্চয়তা দিতেছি, এই অংশ থেকে বিগত সালের যে কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো প্র্যাকটিস করো, হুবহু কোশ্চেন কমন পাবো। অর্থাৎ যে কোশ্চেনটা রিপিট হবে সেটা বিগত সালের কোশ্চেনে রিপিট হবে। তো স্থায়ী পরিকল্পনা থেকে এবছর কোশ্চেন না করে একাত্মক পরিকল্পনা থেকে কোশ্চেন করা হবে। তাহলে যে পরিকল্পনাটা শুধুমাত্র একটা উদ্দেশ্য অর্জনের জন্য অথবা একবার ব্যবহারের জন্য আমরা করে থাকি, তাকে আমরা একাত্মক পরিকল্পনা বলবো। আর এই একাত্মক পরিকল্পনা মূলত দ্রুত পরিবর্তনশীল বা পরিবর্তন করা যায় এমন কাজগুলোর জন্যই বা এমন পদক্ষেপগুলোর জন্য আমরা গ্রহণ করে থাকি। এখন এর উদাহরণগুলো কি কি, এই কয়েকটা উদাহরণে বারবার আসে যে নিচের কোনটা একাত্মক পরিকল্পনার উদাহরণ, নিচের কোনটা একাত্মক পরিকল্পনার উদাহরণ নয়। আর আর আমি একটা জিনিস বুঝি না, মানে স্যারেরা খেয়ে দিয়ে কাজ পায় না, এই এক কথা মনে হয় 15 থেকে 20 বার রিপিট করে কোশ্চেন করা, যে পরিকল্পনা সংখ্যাত প্রকাশ তাকে কি বলা হয়, বাজেট বলা হয়, বাজেট বলা হয়। কোশ্চেন করতেই আছে, কোশ্চেন করতেই আছে। তো এটা তো পারো, কমন জিনিস। তো এই বাজেট কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত, একাত্মক পরিকল্পনার অন্তর্ভুক্ত। এর বাইরে স্থায়ী একাত্মক পরিকল্পনার এই ইনফরমেশনের বাইরে আর নতুন করে দেখার দরকার নেই, এতটুকুর ভিতরেই কমন পড়বে ইনশাল্লাহ। এর বাইরে অন্যান্য পরিকল্পনার ভিতরে এখানে কিছু ইনফরমেশন দিয়েছে। যেমন এই যে দেখো স্ট্যাটিস্টিক্স পরিকল্পনা, যেটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা হয়, যেটা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের নির্বাহীরা প্রণয়ন করে। বহুজাতিক কোম্পানি অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানি তারা আঞ্চলিক পরিকল্পনা গ্রহণ গ্রহণ করে থাকে। সর্বাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা হচ্ছে সামগ্রিক পরিকল্পনা, যে পরিকল্পনা সবকিছু কনসিডার করা হয়। তো মোটামুটি ভাবে এই জায়গাগুলো একটু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবা। এর বাইরে সেম এই 2টা লাইন, সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কি, এই 4টা থেকে দেখবা ইনশাল্লাহ একটা কোশ্চেন করছে। তো মোটামুটি ভাবে এতটুকু পড়লেই হবে। শেষ আমাদের আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য যে বিষয় ছিল, সেটা আপাতত শেষ। তো আমি আশা করি এর ভিতর থেকেই যে 60টা কোশ্চেন আসতে পারে এবার, ইনশাল্লাহ কমন পাবা। তা 60টাই কমন পাবা। যদি কমন না পাও, দেখবা কোনো গাইড বই ওই কোশ্চেনটা আসেনি।
এখন তোমাদের যা কোশ্চেন আছে করতে পারো, আমি দেখি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করি। স্যার আমাদের জন্য যে মডেল টেস্ট গুলো ডিজাইন করছেন এগুলো কি শুধু পেইড বেসে দিবেন নাকি আমাদের জন্য হ্যাঁ, উন্মুক্ত ওগুলো করে দিবেন? পেইড ব্যাচের। মডেল টেস্ট ডিজাইন করিনি, মডেল টেস্ট হচ্ছে, ওএমআর শিট দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওএমআর শিট গুলো সবাইকে পাবলিকলি দিয়ে দিয়েছি। এভাবে তো ওএমআর শিট কেউ এভাবে পিডিএফ দেয় না, আমি দিয়ে দিছি, তোমরা প্রিন্ট করতে পারো। মডেল টেস্ট গুলো দিব না, আমার মডেল টেস্ট দিয়ে অন্যরা ব্যবসা করে, প্রত্যেক বছর এটা হয়, এই কারণে লেট করতেছি। আর এই মডেল টেস্ট আমি ফ্রিতেও দিব না, কারণ আমি এখানে পরিশ্রম করতেছি। ফ্রি নেওয়ার মেন্টালিটিটা একদম টোটালি বন্ধ করো। এই ইয়েস স্যার। আচ্ছা মানসিকতাটা ভাই। যত দ্রুত পরিহার করতে পারবা পরবর্তীতে ভালো করবা। আমি আগে ফ্রি দিতাম, কিন্তু এখন আর দিব না, কারণ আছে। আমি এখন থেকে আহামরি ফ্রি কিছু দেবো না। এই যে তোমাদের এই ক্লাসগুলো ফ্রিতে দিছি না, এর পিছনে আমার উদ্দেশ্য আছে, বলে দিতেছি। বইগুলো আমি চাচ্ছি, বইগুলো সম্পর্কে তোমরা জানো, বইগুলো সম্পর্কে এখনো ক্লাস না হয়নি, বইগুলো সেল হয়ে যায় এই কারণে। তো তোমাদের তো বই বাদেও অনেকে ক্লাসে জয়েন করেছি বা ক্লাসগুলো করাচ্ছি, কিন্তু গুচ্ছর জন্য যার কাছে শুধু বই থাকবে তাকেই শুধু আমি ক্লাস করাবো। যদি বই সেল হয়ে যায় তাহলে দেখি, যদি সময় সুযোগ পাই, কারণ আমিও তো ব্যস্ত, আমার পরীক্ষা আছে, আমাকে ফার্মে আবার জয়েন করতে হবে জুলাই থেকে, আবার চাকরি আছে। ঠিক আছে, আচ্ছা, এখন কোশ্চেন করতে পারো। আচ্ছা পাঁচটা ভাই। মডেল টেস্ট রেডি হচ্ছে আমার, সম্ভবত আজকে দুইটা প্রায় শেষের দিকে। আর তোমাদের হচ্ছে বলে দেই, আর একটু দাঁড়াও। তোমাদের এই যে মার্কেটিং এবং ফাইন্যান্স এক্সক্লুসিভ টেস্ট, এগুলো আমার আগে থেকে রেডি করা ছিল না, এগুলো রেডি করা লাগতেছে। এগুলো রেডি করতে গিয়ে যে পাঁচটা মডেল টেস্ট তৈরি হচ্ছে, এই পাঁচটা মডেল টেস্টে 12টা করে কোশ্চেন, 5 12 60, তাহলে 60 60 120টা কোশ্চেন আমি চুজ করতেছি পুরো মার্কেটিং এবং ফাইন্যান্স থেকে। তো এটা শুধু তুলে এনে দিব এমন না, আমার জীবন বের হয়ে যাচ্ছে এগুলো করতে, অনেক যাচাই বাছাই করে আমি যেভাবে কোশ্চেন গুলো বের করতেছি। এগুলো যদি তোমরা দেখো, তোমরা বলবো যে এটা মানুষ না রোবট, একসঙ্গে 4 5টা বই বের করে কোশ্চেন গুলো বের করে নিয়ে আসতেছে। অর্থাৎ আমি যে কোশ্চেন গুলো বের করে নিয়ে আসতেছি হুবহু রিপিট হতে পারে। অনেকে তোমরা আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই মডেল টেস্ট গুলো থেকে কি কোশ্চেন কমন পড়বে? আমি ভাই এমন গাধামো টাইপের কথা বলি না, কমন আসলে আলহামদুলিল্লাহ। যেমন বিগত বছরে তোমাদের এই ছেলেপেলেরা দেখাইছে ভাই, এই যে আপনার মডেল টেস্ট থেকে হুবহু কোশ্চেন কমন, জিএসটি মডেল টেস্ট একদম হুবহু, ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল টেস্ট থেকে কমন, রাবির মডেল টেস্ট থেকে ঢাবির কোশ্চেন কমন, তোমারা ছেলেপেলেরাই দেখাইছো আমাকে। তো আমি ওগুলা বের করার তো সময় পাই না। তো আমার জিনিসগুলা অনেক কষ্ট করে করা, অ্যাকুমুলেট করে করা, এজ এ রেজাল্ট সবাই কিন্তু একদম ছিঁড়ে খাওয়ার মতো খেয়ে ফেলছে আমারে। তো যাই হোক, এই হলো বিষয়। এখন তোমাদের যা কোশ্চেন থাকবে করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা ভাই, এক দুই লাইনে একটা অ্যান্সার দিয়ে দেন। ওএমআর এর ভাই ওটা পেইড ব্যাচ আপনি দিছিলেন, ওই হুম, 92 না 93, ওটা কি জিনিসটা কি একটু এটা বলে দিবেন গতকাল নাকি? ক্লাসেও আমি বুঝাই বলছি। আচ্ছা, এবার ধামাকা থাকতে পারে। জিনিসটা কি এটা ক্লাস দিয়ে দেখে নিব? সিম্পল জিনিস, ওইটা কিছুই তোমাকে না, ওইটা বাংলায় ধরো। এবং ইংরেজিতে একই জিনিস লিখতে হবে। এটা হয় তোমার প্রশ্নপত্রে, তোমরা ওই তো বললাম, তোমরা প্রস্তুতি কি নিবা, কিভাবে নিবা এইটাই জানো না। এই যে এত সময় গেল, তোমরা অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়ছো, পড়ছো না? বই নিছো না? গাইড বই নিছো না? বলো তো, রাবির কোশ্চেন ব্যাংক পড়ছো না? দেখো, হ্যাঁ ভাই। রাবির কোশ্চেন ব্যাংকে দেখিও 81 নাম্বার নামে একটা কোশ্চেন রাখা আছে, আজ থেকে 4 5 বছর আগে। এবং দেখবা কোন সময় ওই একটা বাংলা লেখা, যেমন আমার নাম অমুক, এটা বাংলায় আমার নাম ক, ঠিক আছে, ক, ওটাই লেখা আছে মাই নেম ইজ ক, ওই কথাটায় ওএমআর শিটে এভাবে লিখতে হয়। এটা রাবিতে করতো, সম্ভবত জাহাঙ্গীরনগরে এমন করছো নাকি? থাকার তো কথা, জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগর এমন করে। এরকম নাই স্যার, এরকম কোড ইউজ করে জাহাঙ্গীরনগরেও। করেছে কি জাহাঙ্গীরনগর করেছে এবার? এইবার আমি তো এক্সাম দেয়নি, তবে গত বছর করছিল তারা দিছো, কোড। জাহাঙ্গীরনগর করে। করছেন। তো জি স্যার রাবিও করতো, করছেন। বিগত কয়েক বছর ধরে করতেছে না, এবার তারা করবে। যদি প্রশ্নপত্রে বাংলা ইংরেজিতে শব্দটা লেখা থাকে তাহলে তো হুবহু শুধু কপি করবা। আর যদি লেখা না থাকে তাহলে নিজে মন যা চায়, যেমন মাই নেম ইজ ক, ওইটাই লেখো যে আমার নাম ক, শুদ্ধ কথাটা লেখো। যদি না লেখো ওই মার্কশিট বাতিল। এখন এইটা কি লিখবা,
হঠাৎ করে যখন এক্সাম হলে গিয়ে এই জিনিস দেখবা, তখন তো অবস্থা খারাপ। অথবা যদি দেওয়াও থাকে কোশ্চেন পত্রে, যদি না দেখো লিখবা না, না লিখলে বিশ্বাস করো ওই মার্কশিটেও দেখবে না। এই ব্যাপারটা তো দায়িত্বরত টিচাররা আমাদেরকে মানে গাইড করে বোঝাই দিবে সুন্দর করে। বলতেও পারে নাও পারে। ভাই এত ভালো পরীক্ষা দেওয়ার পরেও বাতিল করে দিবে? হ্যাঁ, হ্যাঁ, এটাও তো একটা পরীক্ষার অংশ। এরা বলেই তো দেওয়া আছে, এই যে বলছি না ওই মার্কশিটে বলেই তো দেওয়া আছে। তাহলে ক্লিয়ার? আর কেউ কিছু জিজ্ঞেস করবা? না স্যার, আপনার সময়গুলো অনেক দামি, আমাদের সময় দিয়ে আচ্ছা, নিঃস্বার্থ ভাবে অনেক নেক্সট ভালো দিনে লাগে। ক্লাস হবে হচ্ছে আগামীকালকে কয় তারিখ? 4 তারিখ। 4 তারিখে ইয়েস স্যার। সকাল 10টায় মার্কেটিং ক্লাস হবে, এবং সন্ধ্যা মাগরিব নামাজ পর ম্যানেজমেন্ট 3 নম্বর ক্লাস হবে। ঠিক আছে? এবং একই সঙ্গে এক্সামও হবে। এক্সামের রেজাল্ট গুলো আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি। আর এদিকে মডেল টেস্ট রেডি হচ্ছে, এই কারণে আমি চাচ্ছি যে ক্লাসগুলো এই কারণে দ্রুত কিন্তু শেষ করতেছি। কারণ মডেল টেস্ট গুলো দেই ওই 200-300 টাকা আহামরি বেশি না, এটা আমি খুব ভালোভাবে জানি, কারণ হাজার হাজার টাকা নষ্ট করে যাচ্ছ। তো মডেল টেস্ট গুলো যত দ্রুত রেডি করব তোমাদের দিয়ে দিব, তোমরা এক্সাম দিবা, আলহামদুলিল্লাহ ভালো করবা। আর মডেল টেস্ট দাগানো বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য আলাদা কিছু জিনিস আছে, যেগুলো আমি তোমাদের পাবলিকলি কখনো দেইনি, দিবও না। আর এইটা আসলে বাস্তবায়ন করার বিষয়, শিখে বাস্তবায়ন করতে হবে। আর ওইটা বাস্তবায়ন করতে হবে হলো মডেল টেস্টে, মানসম্মত মডেল টেস্টে, যেভাবে রাবি কোশ্চেন করবে। তো ওইটা করে ফেলি, ইনশাল্লাহ। ওইটা করা হলে তোমরা ওগুলো নিতে পারবা ইনশাল্লাহ। আমি আগামীকাল থেকেই সম্ভবত অ্যানাউন্সমেন্ট করব যে যারা যারা নিতে চাও তারা আলাদা গ্রুপে জয়েন করো এবং পে করো। ঠিক আছে? তো তোমাদের মধ্যে যারা আগ্রহী থাকবা নক করিও। অন্য 8-10 জনের মতো কোশ্চেন হবে না, এটা শুধু মাথায় রাখিও। ঠিক আছে? আমার কোশ্চেন সম্পর্কে অবশ্যই তোমরা তো রিভিউ টিভিউ গুলো দেখছো, এগুলো আগের হাজার হাজার রিভিউ আছে, এগুলা জাস্ট কিছু দেখার জন্য দিয়েছি। ওকে? এবং আরেকটা বিষয় বলি, এখানে যারা দেখতেছো না, এরা টপ টপ ইউনিভার্সিটি গুলোতে আছে। এই যে এ আছে হলো রাবিতে, এ আছে রাবিতে, এ আছে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? বাকিগুলো আরো দেখতেছি না, আরো আরো কয়েকজন এখানে আছে। কম বেশি তারা প্রত্যেকটা ছেলে মেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এগুলো ঠিক আছে? সম্পর্কে আমার থেকে ভালো এখানে কেউ জানে না। আপনাকে স্টিল নাও 3 বছর ধরে আপনাকে ফলো করি, তার বেশি। এইচএসসি হ্যাঁ, 22 আমি ওই ব্যাচ যে থেকে মাঝখানে একটু গ্যাপ দিয়েছিলাম এই। তো যাই হোক, আশা করি সবকিছু ক্লিয়ার ইনশাল্লাহ। নেক্সট ক্লাসের অপেক্ষা করো, আমরা এভাবে 4-5 দিনের মধ্যে ম্যানেজমেন্ট আর অপর মার্কেটিং শেষ করে দেই। এরপর যদি সময় পাই তাহলে অ্যাকাউন্টিং ক্লাস নেবো ইনশাল্লাহ। তো কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, অন্যথায় এখানেই আজকে। অ্যাকাউন্টিং এ অনেক কোশ্চেন থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখি যদি সবাই সুযোগ পাই ক্লাস নেবো, অবশ্যই আমি চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ।